ঠিক আছে, 2 নম্বর অঙ্কটা পেজ নাম্বার 14 কি বলেছে, ফ্রম দ্য ফলোইং ডেটা প্রিপেয়ার রিকনসিলেশন স্টেটমেন্ট, ঠিক আছে, রিকনসিলেশন স্টেটমেন্ট করতে বলেছে, ঠিক আছে তো, অ্যান্ড শো দ্য প্রফিট অর লস অ্যাজ পার ফিনান্সিয়াল অ্যাকাউন্ট, এবং ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর প্রফিটটা তোকে বের করতে বলেছে। আমি তোদের বলে দিচ্ছি যে চ্যাপ্টারটা খুব একটা টাফ নয়, কিন্তু কয়েকটা কথা তোকে মাথায় রাখতে হবে। আমরা যে 11-এ ফাইনাল অ্যাকাউন্ট শিখেছি, ফার্স্ট সেমিস্টারও ফাইনাল অ্যাকাউন্ট শিখি, তাই তো? ফাইনাল অ্যাকাউন্টটাকে কি বলা হয়? ফিনান্সিয়াল অ্যাকাউন্ট। লিখতে হবে না, শুনে নে, ফিনান্সিয়াল অ্যাকাউন্ট। তাহলে ফিনান্সিয়াল অ্যাকাউন্টস থেকে আমরা কি বের করতে শিখেছি? নেট প্রফিট। ফিনান্সিয়াল অ্যাকাউন্ট মানে কি? নেট প্রফিট কোথা থেকে বের করতাম? মনে করার চেষ্টা কর। নেট প্রফিট বের করতাম, তোরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে নেট প্রফিট বের করতাম, হ্যাঁ কি না? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে আমরা নেট প্রফিট বের করতাম, ঠিক আছে? 11-এ করেছিস ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, আবার ফার্স্ট সেমিস্টার করেছি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আমরা নেট প্রফিট বের করার জন্য সবার লাস্ট যে চ্যাপ্টার শিখেছিলাম ফাইনাল অ্যাকাউন্ট, ঠিক আছে? ফাইনাল অ্যাকাউন্টে আমরা কি করতাম? ট্রেডিং করতাম, পিএল করতাম, ব্যালেন্স শিট করতাম, পিএল অ্যাকাউন্ট থেকে নেট প্রফিট বের করতাম, ঠিক আছে? এবার সেকেন্ড সেমিস্টারে বা তোরা ক্লাস 11-এও করেছিলি কস্টিং, কস্টিং শিখেছিলি, তাই তো? কস্টিং, তো কস্টিং থেকেও তো আমরা প্রফিট বের করতাম। কি থেকে প্রফিট বের করা শিখেছিলাম? কস্ট শিট থেকে প্রফিট বের করা শিখেছিলাম। কস্ট শিট থেকে আমরা প্রফিট বের করা শিখেছিলাম। তার মানে তুই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ওয়াইজও একটা প্রফিট থাকবে, আবার কস্ট অ্যাকাউন্টিং ওয়াইজও একটা প্রফিট থাকবে। তোকে পরীক্ষার হলে বা তুই এখন ক্লাসে যখন অঙ্ক করবি, বাড়িতে যখন অঙ্ক করবি, তোকে হয় ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর প্রফিট বলে দেবে, তোমাকে কস্ট অ্যাকাউন্টিং এর প্রফিট বের করতে হবে, বা তোমাকে ধরো কস্ট অ্যাকাউন্টিং এর প্রফিট বলে দিল, তোমাকে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর প্রফিট বের করতে হবে। বা এরকমও হতে পারে, তোমাকে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর প্রফিটও বলে দিল, আবার কস্ট অ্যাকাউন্টিং এর প্রফিটও বলে দিল। তাহলে স্যার কি করতে হবে? তাহলে সেরকম অঙ্কের ক্ষেত্রে তুই ফিনান্সিয়াল ধরে এগোবি, বের করবি কস্টিং, বা কস্টিং ধরে এগোবি, বের করবি ফিনান্সিয়াল। তো বিভিন্ন রকমের কোশ্চেন হতে পারে। মানে এই চ্যাপ্টারের মানে বেসটা হচ্ছে প্রফিটটাকে রিকনসাইল করা, আর কিচ্ছু নেই চ্যাপ্টারের বেস, রিকনসাইল করা। ও তোকে কস্টিং এর প্রফিট দিয়ে দিলে তোকে ফিনান্সের প্রফিট বের করতে হবে, বা ফিনান্সের প্রফিট দিয়ে দিলে কস্টের প্রফিট বের করতে হবে। ওয়ান টাইপ অফ বিআরএস এর মতন। বিআরএস 11-12 অনেকেই পারতো বা অনেকে পারতো না, কেউ ভালো মতন শিখেছে, কেউ ভালো মতন শিখেনি, পারতো না। তো ঠিক আছে, বিআরএস না পারলেও এই চ্যাপ্টার করা যায়, এমন কিছু টাফ নয়, ঠিক আছে তো? তো দেখ, অঙ্কে দাগ কাটতে হবে কেমন জানিস তো? রুপিসে দুটো ঘর করে ফেল, উপরে লেখালেখি পরে যাবো, ঠিক আছে? রুপিসে দুটো ঘর করে ফেল, প্রথমে লেখ পার্টিকুলার্স। এরকম করে কারোরই করা নেই, আমি বাড়িতে হোমওয়ার্ক দিইনি, ঠিক আছে তো? তাহলে নিশ্চয়ই এখন সবাই করবি। পার্টিকুলার্স, রুপিস, ঠিক আছে? পার্টিকুলার্স, রুপিস। যেই অঙ্কটা পড়ছি আমরা, দেখ ওরা কি বলেছে, দেখ ওরা তোকে আমি কি বললাম, ওরা কোশ্চেনটা পড়, প্রথম লাইনটা বারবার করে পড়, ঠিক আছে তো? দেখ, ওরা তোকে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট প্রিপেয়ার করতে বলছে, এবং বলছে দেখাও তুমি প্রফিট বা লস কত হবে ফিনান্সিয়াল অ্যাকাউন্টসে। তার মানে তোকে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর প্রফিট বের করতে বলেছে। তাহলে কিসের প্রফিট বলতে হবে? কস্টের প্রফিট বলতে হবে। দেখ, প্রথম লাইনে কস্টের প্রফিট বলেছে নেট প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্টস। এই চ্যাপ্টারটা মানে রিয়েলি বলছি ভেরি ভেরি ইজি চ্যাপ্টার। এই চ্যাপ্টার যদি একটু ভালো করে বোঝা যায়, পরীক্ষা হলে 4 থেকে 4.5 মিনিট অঙ্ক নেবে, 10 নম্বর 4 থেকে 4.5 মিনিটে নেমে যাবে এই চ্যাপ্টারের অঙ্ক, ঠিক আছে? এতটাই ইজি চ্যাপ্টার এটা, ঠিক আছে তো? তাহলে কি বলেছে? নেট প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্টস। তাহলে প্রথমে লেখ, আমার কথাটা বোঝা গেল? তোকে কিসের প্রফিট বের করতে বলেছে? ফিনান্সের প্রফিট বের করতে বলেছে। তাহলে ফিনান্সের প্রফিট যদি বের করতে বলে, কার প্রফিট বলতে হবে? তো কস্ট বলে দিয়েছে, তাই লিখবি, প্রত্যেকে লিখবি নেট প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্টস। কত টাকা বলেছিল বল? 66760, হ্যাঁ কি না? 66760 এটা বলে দিয়েছিল। এবার কি বলেছে? কিছু টার্ম বলবে, এখানে দেখ কটা পয়েন্ট, কয়েকটাই মাত্র পয়েন্ট আছে, ঠিক আছে? অনেকগুলো পয়েন্টই দিয়েছে, ঠিক আছে? ফ্যাক্টরি অন কস্ট মানে ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি অন কস্ট মানে ফ্যাক্টরি ওভারহেড। কি বললাম? ফ্যাক্টরি অন কস্ট। তোরা তো ফাইনাল অ্যাকাউন্ট করেছিস 11 বা ফার্স্ট সেমি, ফাইনাল অ্যাকাউন্ট করেছিস। ফাইনাল অ্যাকাউন্টে ট্রেডিং আর পিএল, ব্যালেন্স শিট বাদ দে, ট্রেডিং আর পিএল করেছিস তো? তো ফ্যাক্টরি ওভারহেড কোনদিন ট্রেডিং পিএল এ লিখতি? এটা কত ভর না। কস্ট শিট যখন করতি, কস্ট শিটে ফ্যাক্টরি ওভারহেড লিখতি? হ্যাঁ লিখতাম। মনে করার চেষ্টা কর, প্রাইম কস্টের পর প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ করতাম। ফ্যাক্টরি ওভারহেড নাম কি ছিল? ফ্যাক্টরি ওভারহেড, কেউ বলতো ম্যানুফ্যাকচারিং ওভারহেড, কেউ বলতো ওয়ার্কস ওভারহেড, বিভিন্ন নাম ছিল। তার মানে ফ্যাক্টরি ওভারহেড কোথাকার আইটেম? কস্ট শিটের আইটেম। মানে এটা কস্টেই লেখা হয়, কিন্তু ফিনান্সে লেখা নেই। এই তো তফাৎ, এই তো সিম্পল ব্যাপার। শুধু একটু জানতে হবে কোনটা কোথায় লেখা হয়, ঠিক আছে তো? তাহলে ফ্যাক্টরি ওভারহেড কি বলেছে? ফ্যাক্টরি ওভারহেড এটা কস্টের আইটেম। আন্ডার রিকভার্ড, আন্ডার মানে কম, কম দেখানো হয়েছে,
কম দেখানো হয়েছে কোথায়? কস্টে। কষ্টে। কস্টে কম দেখানো হয়েছে। বিআরএস এর মতন দেখ আমি আগের দিন যেভাবে বলেছি সেইভাবেও বুঝতে পারিস বা এইভাবেও বুঝতে পারিস। সমস্ত রকমভাবে বোঝা যায়। তাহলে ফ্যাক্টরি ওভারহেড কি বলেছে? খরচা মানে এখানে বলেছে ফ্যাক্টরি ওভারহেড মানে খরচা। কস্টে খরচ তুই কম দেখিয়েছিস। হুম। কস্টে খরচ তুই কম দেখিস, তাই তো? কস্টে যদি খরচ কম দেখাস তাহলে কস্টের প্রফিট কি হয়েছে? কস্টের প্রফিট বেড়ে গেছে। তাহলে কমাতে হবে। আরেক রকম ভাবে আমি যেটা বলেছি এটা বেশি ইজি হয় বুঝতে, এটা বেশি ইজি হয় বুঝতে। আমি যেটা এখন বললাম একবারে মাইনাস করতে হবে তুই করতে পারবি। কিন্তু এটা আমাকে কোন বই থেকে কোন বইতে যাচ্ছি বল? কষ্টে। কষ্টে। কস্ট থেকে ফিনান্সে যাচ্ছি। কস্ট থেকে ফিনান্সে যাচ্ছি। তো দুটো বইয়েরই প্রফিট সমান আছে। কোনো অ্যাডজাস্টমেন্ট নেই সমান আছে। প্রথম পয়েন্ট বলেছিল ফ্যাক্টরি ওভারহেড আন্ডার রিকভারড মানে ফ্যাক্টরি ওভারহেড মানে খরচা। খরচা কম দেখিস। কোন বইতে খরচা কম দেখিয়েছিস? কষ্টে। কস্টে। খরচা কম দেখালে প্রফিট কি হয়? বেড়ে যায়। তাহলে কার প্রফিট বেড়ে গেছে? কস্টের প্রফিট বেড়ে গেছে। কস্টের প্রফিট কোথায় আছে? এখানে। সিম্পল ব্যাপার কস্টের প্রফিট এখানে আছে। বল কে বুঝিসনি এই লাইনটা বল কে বুঝিসনি? সিম্পল ব্যাপার আমি আবার বলছি দেখ। ধর দুজনের প্রফিট না একদম সেম লেভেলে আছে। দুজনের প্রফিট সেম লেভেলে আছে। দুজনের প্রফিট সেম লেভেলে আছে। একটা ফ্যাক্টরি ওভারহেড একটা খরচা, কস্টের খরচা। যত টাকা খরচা দেখানো উচিত ও খরচা তার চেয়ে কি করেছে? কম দেখিয়েছে। তাহলে খরচা কম দেখালে প্রফিট কি হয়? বাড়বে। কার প্রফিট বাড়বে? কস্টের প্রফিট বাড়বে। তো কস্টের প্রফিট কোথায় আছে? কস্টের প্রফিট এখানে আছে। আর ফিনান্সের প্রফিট কোন জায়গায় আছে বল? কোন জায়গায়? এই যে এই জায়গায় আছে। তাহলে বুঝতে পারছিস তো? এবার স্যার কাকে বাড়াবো কাকে কমাবো? নিয়ম মাথায় রাখবি বাঁদিকে যা চেঞ্জ করি বাঁদিকে। যা চেঞ্জ করি সবসময় বাঁদিকে চেঞ্জ করবি। যা চেঞ্জ করি বাঁদিকে। তাহলে বাঁদিকে কি করলে দুটো ইকুয়াল হয়ে যাবে? কমাতে হবে ব্যাস হয়ে গেল। কি সিম্পল জিনিস এটা দেখ কোনোদিন আর কেউ ডিস্টার্ব করলেও কোনোদিন ভুল হবে না। আর আরেকটা কি বললাম মুখোমুখি যেটা করতে হয় অনেকে মুখে করে। মুখোমুখি কিভাবে করতে হয়? তুই বল কস্টে তুই খরচা বেশি দেখিস না কম দেখিয়েছিস? কস্টে খরচা কম দেখিয়েছিস। খরচা কম দেখানোর ফলে কস্টের প্রফিট কি হয়েছে? স্যার বেড়ে গেছে। তাহলে এখন কস্ট কমাতে হবে। তাহলে ইকুয়াল হয়ে যাবে। এটাও তুই বুঝতে পারিস। কোনো সমস্যা নেই দুটোই ইজি দুটোই ইজি। তাহলে কি করব? এটা কমাবো। এটুকু বুঝতে পারলে আইটেমটা কি করব? মাইনাস করব। ঠিক আছে? আমার মতে বলে আমার অঙ্ক তো একবারে করতে পারবো বল না? ওটা বেটার হবে না এটা একটা মাইনাস হবে। লিখে রাখ না পাশে। তাহলে একবারে করতে সুবিধা হবে না? বল না করতে সুবিধা হবে না? ৫ আর ৭০০ বুঝতে পারলি কি বললাম? তাহলে আমার লিখতে সুবিধা হবে। নাহলে আমি কি করে বুঝবো কতটা প্লাস হবে কতটা মাইনাস হবে আমি করে নিই না। তারপর তো নিজেরাই এবার বলতে পারবি দেখ নিজেরাই শিখে যাবি। অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড আচ্ছা বল এটা কোথাকার আইটেম? কস্টের আইটেম না ফিনান্সের আইটেম? কস্টের আইটেম। কস্টের আইটেম। আচ্ছা অ্যাডমিন ওভারহেড কি? ইনকাম না খরচ? খরচ। খরচ। দেখ ওভারহেড মানেই খরচ। এত ঘাবড়াতে হবে না। ওভারহেড মানেই খরচ। ঠিক আছে তো? এক্সপেন্স এর আরেকটা নাম হচ্ছে ওভারহেড। অ্যাডমিন ওভারহেড মানে খরচা। খরচা ইন এক্সেস মানে অতিরিক্ত দেখিয়েছিস। তাহলে খরচা বেশি দেখালে কি হয়? প্রফিট কমে গেছে। তাহলে এখন কি হতে প্রফিট বাড়াতে হবে। মুখে হয়ে গেল। এটা মুখে দেখ এটা মুখে হয়ে গেল। এবার তুই ওই রকম ভাবে যে আমরা করলাম না ওই রকমও করতে পারিস। ওটা হয়তো প্রথম অঙ্কটা ওইভাবে করে নিলাম। কারণ মুখোমুখি করতে পারবো। অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড মানে খরচ। অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড হচ্ছে খরচ। খরচ যত টাকা দেখানো উচিত খরচা বেশি দেখিয়ে দিয়েছি। তাহলে খরচা বেশি দেখালে প্রফিট কি হয়েছে? কমে গেছে। তাহলে এখন কি করা উচিত? ব্যাস ৪,২৫০ যোগ হয়ে গেল। এই চ্যাপ্টার কেউ ছাড়ে নাকি? এটা সবচেয়ে বোনাস চ্যাপ্টার এই চ্যাপ্টারটাকে বলা হয়। ৪,২৫০ যোগ হয়ে গেল। তারপর ডেপ্রিসিয়েশন এখন বলি স্যার ডেপ্রিসিয়েশন আর ডেপ্রিসিয়েশন দুটো বইতেই হয়। ডেপ্রিসিয়েশন কস্টেও হয় আবার ফাইন্যান্সও হয়। তোর মনে কর চেষ্টা কর যখন কস্ট শিট করতি ফ্যাক্টরি ওভারহেড লিখতি না ডেপ্রিসিয়েশন অন মেশিনারি করতাম না? ডেপ্রিসিয়েশন দুটো বইতেই হয়। আবার ফিনান্সে করতি না পিএল অ্যাকাউন্ট টু ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি টু ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং মোটর কার ঠিক আছে? তারপর আরো কত কিছুর উপর ডেপ্রিসিয়েশন করতাম। ডেপ্রিসিয়েশন সব বইতেই হয়। এবার তাহলে তোকে কি বলবে? ও তোকে কেমন বলবে? ও তোকে বলবে ফিনান্সে এত টাকা ডেপ্রিসিয়েশন হয়েছে কস্টে এত টাকা ডেপ্রিসিয়েশন হয়েছে। এটাই বলবে ও তোকে। দেখ তাই বলেছে। ডেপ্রিসিয়েশন ফিনান্সে কত বলেছে বল? ফিনান্সে বলেছে ৩,৬৬০ আর কস্টে বলেছে ৩,৯৫০। তাহলে আমি কি ভাববো জানিস? আমি কস্টটাকে ফোকাস করবো কারণ কস্ট ধরে এগোচ্ছি। তাহলে কস্টে ডেপ্রিসিয়েশন তুই বেশি দেখিয়েছিস না কম দেখিয়েছিস? ভালো করে বোঝ। কস্টে বেশি দেখিয়েছিস। আস্তে কোনো তাড়াহুড়া নেই আস্তে। ডেপ্রিসিয়েশন কস্টে বেশি দেখিয়েছি না কম দেখিয়েছি? কস্টে বেশি দেখিয়েছি। কস্টে বেশি দেখিয়েছি। স্যার আরে তুলনা দেখ আমি দুটোর মধ্যে কম্পেয়ার করছি। কোথায় বেশি দেখিয়েছি? কস্টে বেশি দেখিয়েছি। কস্টে খরচা বেশি দেখি। ডেপ্রিসিয়েশন মানে খরচা। খরচা বেশি দেখানোর ফলে প্রফিট কি হয়েছে? তাহলে আমাকে কি করতে হবে? বাড়াতে হবে, যোগ করতে হবে। তাহলে ডেপ্রিসিয়েশনটা যোগ করবো। স্যার কত টাকা? ডিফারেন্সটা। কি বুঝতে পারছি না আমাকে বলবি কিন্তু দেখ ভালো করে বলবি কিন্তু। এরম না করতেই হয় পরীক্ষায় করবো এবং মিলে আসবে ১০ এ ১০ নিয়ে আসবে এই চ্যাপ্টার থেকে। ১০ এ ১০ তুলতেই হবে এই চ্যাপ্টারে।
মাইনাস করে বল কত হচ্ছে 290 টাকা প্লাস। ঠিক আছে, কি বল বুঝতে পারছিস না কি কঠিন? তো যারা যারা বুঝিস তাদেরকে বলছি, কি রে তুই বুঝতে পারছিস না এবার? কেন বুঝতে পারছিস কেন? ইন্টারেস্ট রিসিভড, কি বললাম? ইন্টারেস্ট রিসিভ। আচ্ছা আমাকে বলতে হবে যে ইন্টারেস্ট রিসিভ, আগে তোকে আইটেম পরে বুঝতে হবে এটা কোথাকার আইটেম, এটা কস্টের না ফাইন্যান্স? ইন্টারেস্ট কস্টে কোনদিন ইন্টারেস্ট রিসিভ আসে না, ইন্টারেস্ট ফাইন্যান্সে আসে। তাই দেখ, ইন্টারেস্ট ফাইন্যান্সের আইটেম, তাই তোকে বুঝে নিতে হলো। এখানে তো তোকে বলে দিল না কস্টের আইটেম না ফাইন্যান্সের, তোকে বুঝে নিতে হবে ইন্টারেস্ট রিসিভ এটা ফাইন্যান্সের আইটেম। কস্টে কি নিয়েছিস কি নিসনি? নেই। কি করে নিয়েছি? ফাইন্যান্সের আইটেম তো কষ্ট নিইনি। তাহলে ইন্টারেস্ট রিসিভ কি আমার? ইনকামটা কষ্টে নিইনি। ইনকাম না নেওয়ার ফলে প্রফিট কি হয়েছে? তখন কি করতে হবে? বাড়াতে হবে, যোগ করবো, 450 টাকা যোগ করবো। বুঝতে পারছিস তো ব্যাপারটা? আবার বলবো, ইন্টারেস্ট রিসিভ কোথাকার আইটেম? একদম পুরো মনে রাখবি, একদম পুরো টার্মগুলো মনে রাখবি। ইন্টারেস্ট রিসিভ ফাইন্যান্সেই হয়, মনে করার চেষ্টা কর। আগে আমার ফাইনাল অ্যাকাউন্ট করতে পিএল অ্যাকাউন্টে কেইটি লিখতে বাই ইন্টারেস্ট রিসিভ, ফাইনাল অ্যাকাউন্টে করার সময় লিখতাম বাই ইন্টারেস্ট বা বাই ব্যাংক ইন্টারেস্ট, লিখলাম কোথাকার আইটেম? এটা হচ্ছে ফাইন্যান্সের আইটেম। কস্টে না স্যার, কস্টে নিইনি, কস্টে আইটেম নিইনি, কস্টে নেওয়া হয়নি এই আইটেম। ঠিক আছে, কস্টে এই আইটেমটা নেওয়াই হয় না, স্যার নিইনি। এই আইটেমটা ইনকাম, তো ইনকামটা না নেওয়ার ফলে প্রফিট কি হয়েছে? কমে গেছে। তাহলে কি করা উচিত? বাড়ানো উচিত। মুখোমুখি হয়ে যায়, দেখ কোনো কিছু লিখতে হলে মুখোমুখি হয়ে যায়, এই সমস্ত অঙ্ক মুখোমুখি হয়ে যায়। আমি তো বলছি এই চ্যাপ্টার যদি আসে তুই নিজেকে খুব লাকি মনে করি। এর সঙ্গে যেটা আরেকটা আছে না, ওটার তুলনায় এটা অনেক ইজি। ওটা কঠিন না, ওটা বেশি বুঝতে একটু টাইম লাগবে ওই অঙ্কগুলো। এই অঙ্কগুলো বেশি ইজি। এই অঙ্কগুলোই বেশি আসে, এই অঙ্কগুলোই আসে। কিন্তু যদি বাই চান্স যদি এই অঙ্ক না আসে, ওই অঙ্ক চলে আসে, একটু সমস্যা হয়ে যায়। এই অঙ্কটাকে টার্গেট করতে হবে তোকে। ঠিক আছে তো? যদি পরীক্ষায় ধর তোকে তো অপশন দেয় না, যদি এই অঙ্ক থাকে তুই এই অঙ্কই করবি, ওই অঙ্ক করবি না। এই অঙ্কটাই করবি। এই অঙ্ক করতে কেন? কম সময় লাগবে। আচ্ছা, ইনকাম ট্যাক্স, নিজেই বল ইনকাম ট্যাক্স কোন বইয়ে আসা উচিত? কোন বই আসে? ফিনান্স। কস্টে কোনদিন কস্ট শিট যখন করতি না, যদি ইনকাম ট্যাক্স লেখা থাকতো তুই লাস্টে নোট দিয়ে দিই ইনকাম ট্যাক্স ইজ পিওরলি ফাইন্যান্সিয়াল নেচার, তাই আমরা কস্ট শিটে নেব না। ইনকাম ট্যাক্স কস্টের আইটেম নয়, এটা ফিনান্সের আইটেম। ইনকাম ট্যাক্স কি ইনকাম না খরচ? খরচ। ইনকাম ট্যাক্স হচ্ছে খরচ। আচ্ছা, এইটা কি কস্টে নিয়েছি? না স্যার নিইনি। খরচা কস্টে না নেওয়ার ফলে কি হয়েছে? প্রফিট কি হয়েছে? প্রফিট বেড়ে গেছে, কমাতে হবে ইনকাম ট্যাক্স। সোজা অঙ্ক। ঠিক আছে, বেসিকটা ক্লিয়ার হলে আমি তোকে বলতে পারি যে অনার্সে কিরম লেভেলে অঙ্ক দেয়। বেসিকটা ক্লিয়ার করতে পারবে। বলে এরকম অঙ্ক দেয় না, আমি কখনো বলিনি এরকম দেয়, কিন্তু কোনো বার আর এক ধরনের অঙ্কও দিয়ে দেয়। কেসের কিরকম ধরনের অঙ্ক? ওটা হচ্ছে এমন ধরনের অঙ্ক তোকে কস্ট শিট করতে হবে। প্রথমে কস্ট শিট করতে হবে, তারপর এটা করতে হবে। ঠিক আছে তো? তো ঠিক আছে, ওইগুলো করাবো, আজকেই করিয়ে দেবো, অসুবিধা নেই। বোঝা গেল তো? মাইনাস করে দিলাম। ব্যাংক ইন্টারেস্ট, দেখ দেখ ওরা লিখে দিই, দেখ কত সুন্দর তোকে হেল্প করেছে। ব্যাংক ইন্টারেস্ট ক্রেডিটেড ইন ফিনান্সিয়াল বুকস, ও না বললেও আমরা জানতাম না, কারণ ব্যাংক ইন্টারেস্ট কোথাকার আইটেম? এই অঙ্কে বলেছে, হয়তো অন্য অঙ্কে বলবে না। ব্যাংক ইন্টারেস্ট ফাইন্যান্সের আইটেম, এবং বলেছে ওরা বলেছে ক্রেডিটেড, কারণ আমরা জানি না ব্যাংক ইন্টারেস্ট ফাইনাল অ্যাকাউন্টে, মানে ফাইনাল অ্যাকাউন্ট করার সময় পিএল এ ক্রেডিটে লিখতাম। তাহলে কস্টে কি নিয়েছি কি নিইনি? কস্টে নিইনি। তাহলে একটা ইনকাম কস্টে নিইনি, ইনকামটা কস্টে না নেওয়ার ফলে প্রফিট কি হয়েছে? কমে গেছে। এখন কি করতে হবে? বাড়াতে হবে, যোগ করতে হবে ব্যাংক ইন্টারেস্ট। কত টাকা? 600 টাকা। আচ্ছা, এটা 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 230 না? 230 কি করতে বললাম? যোগ করতে বললাম। ঠিক আছে। তারপর স্টোর অ্যাডজাস্টমেন্ট। স্টোর মানে কি বলছে? ম্যাটেরিয়াল থাকে তাদের অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে? স্টোর অ্যাডজাস্টমেন্ট। তো ওরা তোকে হেল্প করেছে স্টোর অ্যাডজাস্টমেন্ট। বলছে এটা ক্রেডিটেড ইন ফিনান্সিয়াল বুকস। ও তোকে হেল্প দিয়ে ভালো করে শুনবি। মানে এটা ফিনান্সের আইটেম ওরা বলে দিয়েছে। তো তোকে বলেছে তুই ফিনান্স বুকে ক্রেডিট করিস, মানে কষ্টে করিসনি। তাহলে কষ্টে করিসনি, কিন্তু আইটেমটা কি? ইনকাম না এক্সপেন্স? ইনকাম। বুঝে না কেন খরচা বলি বল, আমাকে বল। আরে বোঝাতে হবে তোকে। এখানে ওরা ক্রেডিট লিখে দিয়েছে। ক্রেডিট মানেই তো ইনকাম। মানে তুই কখনোই পয়েন্ট বুঝতে না পারিস, এই ডেবিট ক্রেডিট পড়েও তুই কিছুটা একটা আইডিয়া করতে পারবি। ঠিক আছে তো? ক্রেডিটেড ইন ফিনান্সিয়াল বুকস মানে এটা একটা ইনকাম। এই ইনকামটা কষ্টে নিসনি। ইনকাম না নেওয়ার ফলে কি প্রফিট? তাহলে বাড়াতে হবে, যোগ করতে হবে 420 টাকা। তাহলে যখনই বাড়িতে অঙ্কগুলো বই তো আছেই, তুই লাইনগুলো পড়ে না, আগে তুই এগুলো প্লাস মাইনাস করে নিবি, তারপর তুই কর না, অসুবিধা কোথায়? আর এখানে অ্যান্সার দেওয়া আছে, তুই প্লাস মাইনাস করে তো একটা অ্যান্সার বুঝতে পারি কি হচ্ছে। তো কর না। ভালো চ্যাপ্টার, খুব ভালো চ্যাপ্টার, এবং সবসময় পরীক্ষার হলে ঢুকে আগে এই অঙ্ক করে ফেলতে হয়। আগেই অঙ্ক নামিয়ে দিতে হয় 10 নাম্বার। ইজিলি 10 নাম্বার সিকিউর করে ফেলতে হবে। ঠিক আছে তো? তারপর কি বললাম? ডেপ্রিসিয়েশন অফ স্টক চার্জ ইন ফিনান্সিয়াল বুকস। বলে দিয়েছে ডেপ্রিসিয়েশন অফ স্টক কি হয়, কিছু কিছু বিজনেসে না স্টকের উপর আবার ডেপ্রিসিয়েশন হয়।
হয়তো মনে নেই, তোরা ওই অ্যাডমিশন বা রিটায়ারমেন্ট করতে দেখতি না, স্টকের ভ্যালু কমে যেত, কখনো কখনো লিখে দিত অ্যাডজাস্টমেন্টে ডেপ্রিসিয়েশন স্টক। তো এটা বলে দিয়েছে ফিনান্সের আইটেম। স্যার কস্টে করেনি, বলেনি করতে, ও ও এখানে ফিনান্সে বলেছে। তার মানে এটা এক ধরনের খরচ আমরা কস্টে নিইনি। কস্টে না নেওয়ার ফলে স্যার প্রফিট কমাতে হবে। কত টাকা ছিল বল টাকাটা? 860 টাকা মাইনাস করতে হবে। কি কঠিন লাগছে অঙ্ক? বল না, কঠিন লাগলে বল, কোন পয়েন্টটা কঠিন লাগছে বল? ডিভিডেন্ড অ্যাপ্রোপ্রিয়েটেড। আচ্ছা, ডিভিডেন্ড অ্যাপ্রোপ্রিয়েটেড মানে কি বলতো? ডিভিডেন্ডকে বন্টন করে দেওয়া। ডিভিডেন্ড কাদেরকে দেওয়া হয়? শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেওয়া হয়। তো এটা কিসের আইটেম? এটা কি ফিনান্সের আইটেম? আমি পারো এখন তারা বলতে স্যার এখানে লিখে দিয়ে ফিনান্সিয়াল বুকস, কিন্তু নাও যদি বলে দেয় তবু জানি এটা ফিনান্সিয়ালের আইটেম। ডিভিডেন্ড ফিনান্সিয়ালের আইটেম। ডিভিডেন্ড কস্ট শিট করে ডিভিডেন্ড লিখতি না? ডিভিডেন্ড লিখতাম না। ডিভিডেন্ড হচ্ছে পিওরলি ফিনান্সিয়াল নেচার, এটা ফিনান্সে আসে। আর এটা কি ইনকাম না খরচ? খরচা কিন্তু ডিভিডেন্ড খরচা। মনে কর, যদি মনে রাখতে না পারিস তাও বলছি, ধর পিএল অ্যাপ্রো করতে যখন আগে পিএল অ্যাপ্রো ডেবিটে লিখতে হয় ডিভিডেন্ড। ঠিক আছে? তো ডিভিডেন্ড ধরনের খরচ কষ্টে নেই। খরচাটা কষ্টে না নেওয়ার ফলে কি হয়েছে? প্রফিট বেড়ে গেছে, যখন কমাতে হবে 1200 টাকা লেস করতে হবে। তারপর যে লস ডিউ টু থেফট, মানে ধর ওই দোকান ঘর আছে, বিজনেস করছি, দোকানে থাকে তো, স্টাফ টাফ থাকে, চোর ফোর থাকে, বুঝিস তো, মালিক নেই, চেপে দিয়েছে কিছু, বুঝতে পারলি তো? টাকা হোক চাল হোক, চেপে দিয়েছে, বুঝতে পারলি তো? লস ডিউ টু থেফট প্রোভাইডেড অনলি ইন ফিনান্সিয়াল বুকস। কষ্টে বলেনি, বলছে এটা হচ্ছে ফিনান্সেই বলেছে। তার মানে এটা এক ধরনের খরচাটা তুই কষ্টে নিসনি। কষ্টে না নেওয়ার ফলে কি হয়েছে? খরচাটা না নেওয়ার ফলে প্রফিট বেড়ে গেছে, এখন কমাতে হবে 260 টাকা কমাতে হবে। ব্যাস হয়ে গেল। তুই বুঝে গেলি অঙ্ক। এবার ওখানে করা আরম্ভ কর। যোগ বিয়োগ সব বুঝিয়ে দিলাম। অঙ্কটা আরম্ভ করা একটা করে। লেখ অ্যাড দিয়ে লেখ অ্যাড। একটা করে লিখবি, ঠিক আছে তো? প্রথম পয়েন্ট কি ছিল বল? প্রথম পয়েন্ট কি লিখেছিলাম আমরা? ওই অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, ফ্যাক্টরি লিখি না ভাই। অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড রিকভার্ড ইন এক্সেস। কিছু না পারলে যেটা লেখা থাকে ওটাও তুলে দিলে হয়ে যাবে, ঠিক আছে তো? তাহলে কি বললাম? অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড কি লেখা ছিল? অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড রিকভার্ড ইন এক্সেস, বা তুই লিখতে পারি এক্সেস রিকভার্ড। লেখ অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, লেখ অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড এক্সেস রিকভার্ড। কত বলেছিল বল টাকাটা? 4250। 4250, ঠিক আছে তো? হয়ে গেল। নেক্সট কি অ্যাড ছিল? আর ডেপ্রিসিয়েশন অ্যাড ছিল। তো লেখ ডেপ্রিসিয়েশন কোন বইতে বেশি দেখিয়েছি আমরা? কস্টিং। তাহলে কি লেখা উচিত এমনি ভাবার চেষ্টা কর। বলতে পারি যে ডেপ্রিসিয়েশন এক্সেস রিকভার, মানে এক্সেস ইন কস্টিং, ঠিক আছে তো? লেখ ডেপ্রিসিয়েশন রিকভার্ড বলেছিল কিছু? হ্যাঁ, লেখ ডেপ্রিসিয়েশন রিকভার্ড এক্সেস ইন কস্টিং মাইনাস করে দেখাতে হবে। হ্যাঁ, কত বেরিয়েছিল? 290 তো বেরিয়েছিল। কি করে বেরিয়েছিল দেখাতে হবে। 3950 মাইনাস 3660। কত বেরিয়েছিল? হ্যাঁ, ইনাই লিখো 3950 মাইনাস 3660। এই যে এরকম ভাবে লিখছি, এই 3950 মাইনাস 3660 করে কত বেরিয়েছিল বলতো? কত বেরিয়েছিল? 290। ঠিক আছে তো? তারপর ইন্টারেস্ট রিসিভ যোগ করতে হবে। লেখ ইন্টারেস্ট রিসিভ বলে লেখ ইন্টারেস্ট রিসিভড। শুধু ওরা তো বইতে শুধু ইন্টারেস্ট রিসিভ বলেছে, তাই ইন্টারেস্ট রিসিভটা কোন বইতে দেখিয়েছে আর কোন বইতে দেখাসনি বল? লেখাটা কি লিখতে হবে? ফিনান্সে দেখিয়েছি, কস্টে দেখাসনি। তাহলে তুই কি লিখতে পারিস? ভাব ইন্টারেস্ট রিসিভড নট রেকর্ডেড ইন কস্ট বুক, নট রেকর্ডেড ইন কস্ট বুক। এবার তোর যদি মন চায় শুধু এইটুকু লিখতে পারিস, কোনো সমস্যা নেই, কিন্তু ওটা লিখলে বেটার। ইন্টারেস্ট রিসিভ নট রেকর্ডেড ইন কস্ট বুকস, নট রেকর্ডেড ইন কস্ট বুকস। কত টাকা ছিল বল?
450। আর কি ছিল দেখ? আচ্ছা, ব্যাংক ইন্টারেস্ট। আর দুটো আইটেম আছে, ব্যাংক ইন্টারেস্ট। লিখবি ব্যাংক ইন্টারেস্ট ক্রেডিটেড ইন ফিনান্সিয়াল বুকস, পুরোটাই লিখে দে ধরে ধরে। লিখ ব্যাংক ইন্টারেস্ট credited in financial books। আর যদি তুই এটা credited in financial books না লিখিস তাহলে কি লিখবি? লিখবি ব্যাংক ইন্টারেস্ট নট রেকর্ডেড ইন কস্ট বুকস, যে কোনো একটা, বুঝতে পারলি তো? ব্যাংক ইন্টারেস্ট credited in financial books। কত টাকা দিয়েছে বল? 230। আচ্ছা, এবার কি বলছে? লাস্ট স্টোর অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, তুই কি লিখতে পারিস? হয় ক্রেডিটেড ইন ফিনান্সিয়াল বুকস লিখবি, না লিখবি স্টোর অ্যাডজাস্টমেন্ট নট রেকর্ডেড ইন কস্ট বুক। লিখ স্টোর অ্যাডজাস্টমেন্ট। কত টাকা ছিল? 420। স্যার তো কিছু নেই, সব করে যোগ করে বল কত হচ্ছে? 5640। 5640। এবার দুটো যোগ করে বল কত হচ্ছে? 72,400। 72,400। 5140। এবার লিখবো লেস। লেসের আইটেম কি কি ছিল দেখ? লেসে ছিল, প্রথমে ছিল হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড আন্ডার রিকভার্ড ইন কস্ট বুকস। ফ্যাক্টরি ওভারহেড, তুই ফ্যাক্টরি অন কস্ট লিখতে একই মানে একই দাঁড়ায়। ফ্যাক্টরি অন কস্ট আন্ডার রিকভার্ড ইন কস্ট বুকস 5700। ফ্যাক্টরি অন কস্ট আন্ডার রিকভার্ড আস্তে ইন কস্ট বুকস। ঠিক আছে, কত টাকা? কত টাকা পড়েছিল? 5700, তাই তো? নেক্সট পয়েন্ট কি বলেছে? ইনকাম ট্যাক্স প্রোভাইডেড ইন ফিনান্সিয়াল বুকস। একই মানে, ইনকাম ট্যাক্স প্রোভাইডেড ইন ফিনান্সিয়াল বুকস। কত টাকা দিয়েছে? 600। নেক্সট কি বলেছে? ডেপ্রিসিয়েশন অফ স্টক চার্জ ইন ফিনান্সিয়াল অ্যাকাউন্টস। ডেপ্রিসিয়েশন অফ স্টক চার্জ, ডেপ্রিসিয়েশন স্টক চার্জ। তারপর কি বলেছে? ডেপ্রিসিয়েশন স্টক চার্জ ইন ফিনান্সিয়াল অ্যাকাউন্টস। ইন ফিনান্সিয়াল অ্যাকাউন্টস কত টাকা ছিল? 860, তাই তো? নেক্সট কি বলেছিল? ডিভিডেন্ড অ্যাপরশন ইন ফিনান্সিয়াল অ্যাকাউন্টস 1200। ডিভিডেন্ড ছিল, ডিভিডেন্ড অ্যাপরশন in financial accounts। ইন ফিনান্সিয়াল অ্যাকাউন্টস কত টাকা ছিল? 1200 টাকা। লাস্ট পয়েন্ট, লস ডিউ টু থেফট প্রোভাইডেড অনলি ইন ফিনান্সিয়াল বুকস। লস ডিউ টু থেফট, ঠিক আছে, প্রোভাইডেড অনলি ইন ফিনান্সিয়াল বুকস। কত টাকা বেরোচ্ছে? 260। টোটাল কত বেরিয়েছিল যোগ করে বল? 8620। মাইনাস করে কত বেরোলো? 63,780। এটাকে লিখবি প্রফিট অ্যাজ পার
ফিনান্সিয়াল বুক, প্রফিট অ্যাজ পার ফিনান্সিয়াল বুকস। শেষ হয়ে গেল অঙ্কটা। দেখো স্টুডেন্টস, এখন যে অঙ্কটা করব এটা যে নন ইন্টিগ্রেটেড সিস্টেমের অঙ্ক। এরকম অঙ্ক পরীক্ষায় এক্সপেক্টেড, জার্নাল দিতে পারে, 10 মার্কসের দিতে পারে, এরকম টাইপের অঙ্ক সম্ভাবনা আছে পরীক্ষায়। ঠিক আছে, তো দেখো অঙ্কটা করছি। কি বলেছে কোশ্চেনটা? দ্য ফলোইং ট্রানজাকশন টুক প্লেস ফর দ্য মান্থ অফ মার্চ 2023 XYZ Limited. You are required to enter the transaction in the cost books under cost control accounting system. Cost control accounting system মানে এটা যে নন ইন্টিগ্রেটেড সিস্টেম। তো দেখো এটা আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। অ্যাকচুয়ালি আমরা ক্লাস 11-এ যখন জার্নাল শিখেছিলাম, আমরা গোল্ডেন রুল ওয়াইজ, ম্যাক্সিমাম স্টুডেন্ট গোল্ডেন রুল ওয়াইজ জার্নাল করতো। তো গোল্ডেন রুল ওয়াইজ অ্যাকাউন্টকে ক ভাগে ভাগ করা শিখেছিলাম? 3 ভাগে শিখেছিলাম। একটা পার্সোনাল, একটা রিয়াল, একটা নমিনাল, এটা শিখেছিলাম। এখানে এই কনসেপ্টটা আসবে, এখানে এই কনসেপ্টটা আসবে। নন ইন্টিগ্রেটেড সিস্টেমে শুধুমাত্র নমিনালেরই এন্ট্রি হয়, পার্সোনাল আর রিয়ালের কোনো এন্ট্রি হয় না। যেমন ফর এক্সাম্পল আমি বলে দেবো, উদাহরণ দেবো, পার্সোনাল আর রিয়ালের কোনো এন্ট্রি হয় না। অর্থাৎ যেখানে যেখানে তোমার পার্সোনাল আর রিয়াল দেখবে, তার জায়গায় হয়ে যাবে সিএলসি। এর ফুল ফর্ম হচ্ছে কস্ট লেজার কন্ট্রোল। আমি একটা এক্সাম্পল বলছি, ওয়েজেস পেড। তোমরা ছোটবেলা থেকে শিখেছিলে ওয়েজেস পেড এর জার্নাল কি করতে? স্যার ওয়েজেস পেড হলে অ্যাকাউন্টেন্সি আমাদের শিখিয়েছে জার্নাল ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট আমাদের এটা শিখিয়েছে, অ্যাকাউন্টস এটা শিখিয়েছে। তো ওয়েজেস কি অ্যাকাউন্ট? নমিনাল অ্যাকাউন্ট। আর ক্যাশ কি অ্যাকাউন্ট? রিয়েল অ্যাকাউন্ট। আমি কি বলেছি পার্সোনাল অ্যাকাউন্ট থাকুক বা রিয়েল অ্যাকাউন্ট থাকুক, সেটা পার্সোনাল আর রিয়েল অ্যাকাউন্ট থাকলে এখানে ক্যাশ লেখা আছে, তো ক্যাশ লেখা যাবে না। সেক্ষেত্রে ক্যাশটা কেটে ক্যাশের জায়গায় বসে যাবে কি সিএলস। ঠিক আছে, আর ওয়েজেস নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই। তো কিন্তু এর পাশে একটা লেজার কন্ট্রোল জুড়ে দিতে হয়, এর পাশে একটা লেজার কন্ট্রোল জুড়ে দিতে হয়। এটাই হচ্ছে এই টপিকের ফান্ডা, আর কিছু না। আর কিছু নেই এই টপিকে, এই টপিকে কিছু নেই। এই টপিকটা নিয়ে অনেকেই ভয় পায়, কিন্তু আমি বলছি, বারবার বলছি, এই টপিকটা ভেরি ভেরি সিম্পল। তবু যদি তোমাদের যদি এইটুকু বুঝেই যদি বুঝতে অসুবিধা হয়, তো রিভিশন করাচ্ছে। ঠিক আছে, তো আমাদের মেন ক্লাস দেওয়া আছে, ইউটিউবে আপলোড করা আছে মেন ক্লাস, ওখানে ইন ডিটেলসে বোঝানো হয়েছে। এবং ওই ক্লাসটা করার পর আমি গ্যারান্টি 100% গ্যারান্টি দিতে পারি, কোনো স্টুডেন্টের আটকাবে না, আটকাবেই না ওই ক্লাসটা যদি কেউ করে ফেলে। আচ্ছা ঠিক আছে, আমি আশা রাখবো তোমাদের সবার করা আছে ওই ক্লাসটা। ঠিক আছে, তো যাদের করা নেই তারা তোমরা দেখে নিতে পারো ইউটিউবে প্লে লিস্টে। আমরা অলরেডি প্লে লিস্টের লিঙ্ক আমরা টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। ওখানে লিঙ্কটায় ক্লিক করলেই তোমার ডাইরেক্ট ঢুকে যেতে পারবে। যাই হোক, এক একটা করে এন্ট্রি করছি। কি বলছে? ম্যাটেরিয়াল পারচেস ফর স্টোরস। দেখো জার্নালে যেমন দাগ হয় তোমরা প্রত্যেকে জানো, জার্নালের দাগ কেটে দেখিয়ে দিচ্ছি একটা, যেমন জার্নালের দাগ হবে। ঠিক আছে, ডেবিট ক্রেডিট। ঠিক আছে, ম্যাটেরিয়াল পারচেস ফর স্টোরস। ম্যাটেরিয়াল কিনেছো, ম্যাটেরিয়াল কেনা মানে গুডস কেনা, গুডসই কেনা, ম্যাটেরিয়াল কেনা। তো ছোটবেলা থেকে করেছো, বলে গুডস কিনে জার্নাল কি করতে? স্যার পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, পারচেস নমিনাল অ্যাকাউন্ট, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট, ক্যাশ লিখতে পারবে না। তো ক্যাশের জায়গায় তোমাকে লিখতে হবে কি? টু কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। কিন্তু পারচেস তো তুমি লিখতে পারবে না। সরি, পারচেস নমিনাল, পারচেসের কোনো সমস্যা নেই। পারচেসার তাহলে আপনি বলেছেন নমিনাল অ্যাকাউন্টের পাশে লেজার কন্ট্রোল জুড়ে দেবো, একদম ঠিক, নমিনালের পাশে লেজার কন্ট্রোল জুড়ে দেবে। তাহলে স্যার পারচেস লেজার কন্ট্রোল শুনতে খারাপ লাগে। আমরা আমরা যখন গুডস কিনি, মানে কাঁচা, অ্যাকচুয়ালি ব্যবসা করতে গেলে ম্যাটেরিয়াল কেনা হয়, তো ম্যাটেরিয়াল কিনে আমরা গোডাউনে রাখি। ঠিক আছে, তো তাই যখনই বলবে ম্যাটেরিয়াল পারচেস, তুমি ম্যাটেরিয়ালের আর একটা নাম স্টোর, স্টোর কথাটা ইউজ করবে, স্টোর, স্টোর কথাটা ইউজ করবে, লিখবে স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। ঠিক আছে, অ্যামাউন্টটা বলো, অ্যামাউন্ট কত ছিল? 25,000, লিখে দাও।
নেক্সট কি বলেছে, বলছে ম্যাটেরিয়াল পারচেস ফর ডাইরেক্ট ইস্যু। এই ম্যাটেরিয়াল পারচেস ফর ডাইরেক্ট ইস্যু মানে স্পেশাল জব টাইপের, ঠিক আছে। তো এর জন্য বলছে ডাইরেক্টলি ম্যাটেরিয়াল কেনা হয়ে মানে ইস্যু করা হয়েছে ডাইরেক্টলি, মানে এমন না যে ম্যাটেরিয়াল কিনে গোডাউনে রাখা হয়েছে, ঠিক আছে তো, গোডাউনে রাখা হয়েছে পরে আবার ফ্যাক্টরি হয়, এরকম না। ফ্যাক্টরির লোকাল এরিয়ায় যে মাল পাওয়া যাচ্ছে ওখান থেকে ম্যাটেরিয়াল কিনে নেওয়া হয়েছে। তাহলে এই ম্যাটেরিয়াল কিনতে তোমার টাকা চলে গেছে, হ্যাঁ স্যার টাকা চলে গেছে, টাকা চলে গেছে, ক্যাশ চলে গেছে, ক্যাশ ক্রেডিট, ক্যাশ ক্রেডিট। আর ম্যাটেরিয়াল কিনেছে মানে পারচেজ ডেবিট, পারচেজ টু ক্যাশ, এটি কি হবে পারচেজ টু ক্যাশ, তাই তো। তাহলে কিন্তু এই যে ম্যাটেরিয়াল কিনে গোডাউনে রেখেছো না স্যার, গোডাউনে রাখিনি, গোডাউনে রাখলে স্টোর লেজার, তুমি ডাইরেক্ট ফ্যাক্টরিতে পাঠিয়েছো, তাহলে কি লিখবে এখানে, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ওয়ার্ক ইন প্রোগ্রেস লেজার, শর্টে লিখলাম এল, কন্ট্রোল সি, অ্যাকাউন্ট ডেবিট টু সিএলসি অ্যাকাউন্ট, কস্ট লেজার কন্ট্রোল, যেহেতু আগেরটাই ফুল ফর্ম লিখে রেখেছি তাই এখন আর লিখলাম না। কত টাকা, 4,000, 4,000। সেকেন্ড জার্নালটা হয়ে গেল, ঠিক আছে তো। এবার বলছে ম্যাটেরিয়াল ইস্যুড ফর প্রোডাকশন, তার মানে তুমি যে মেন ম্যাটেরিয়াল গুলো কিনলে, মেন ম্যাটেরিয়াল কিনে কোথায় রাখলে স্যার, ম্যাটেরিয়াল গুলো কিনে আমি গোডাউনে রাখলাম। এইবার ওই গোডাউন থেকে ম্যাটেরিয়াল বের করে তোমাকে ফ্যাক্টরিতে পাঠাতে হবে যেখানে প্রোডাকশন হচ্ছে। তাহলে গোডাউন থেকে যদি ম্যাটেরিয়াল বেরিয়ে যায় তাহলে তো ম্যাটেরিয়াল কমে যাবে, হ্যাঁ স্যার একদম ঠিক, ম্যাটেরিয়াল কমে যাবে। আর ম্যাটেরিয়াল কমে যাবে তাহলে সিম্পল ব্যাপার, তুমি যদি ভাবো, ধরো এটা স্টোর, স্টোর এটা স্টোর, এটা অ্যাকচুয়ালি স্টোর এক ধরনের অ্যাসেট, এটা একটা অ্যাসেট, এদিক ডেবিট সাইড এদিক ক্রেডিট সাইড, স্টোর। যত ম্যাটেরিয়াল কিনবো, ম্যাটেরিয়াল কিনে সব স্টোরে রাখবো, তাহলে স্টোরের ব্যালেন্স বাড়বে, তাহলে স্টোরকে বাড়াতে গেলে কি করবো, ডেবিট করবো। আর যখন স্টোর থেকে ম্যাটেরিয়াল বের করে দেবো তো স্টোরের ব্যালেন্স কমবে, তখন ক্রেডিট করবো। তার মানে কি বুঝতে পারলি, গোডাউন থেকে যখন ম্যাটেরিয়াল বের করব তখন স্টোরের ব্যালেন্স কমবে, তার মোট কথা স্টোরকে ক্রেডিট করবো, স্টোরকে ক্রেডিট করবো, ম্যাটেরিয়াল যখন বের করে দেবো স্টোরকে ক্রেডিট করবো। এখানে লিখবো টু এসএলসি, স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, ঠিক আছে। কিন্তু ম্যাটেরিয়াল গুলো কোথায় পাঠাবো, যেখানে প্রোডাকশন হচ্ছে, অর্থাৎ ডব্লিউআইপি তে, ডব্লিউআইপি তে। এখানে লিখবো ডব্লিউআইপি লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা ছিল, অ্যামাউন্টটা দেখো, অ্যামাউন্টটা হচ্ছে 23,700, ঠিক আছে তো। আমরা ম্যাটেরিয়াল কিনে গোডাউনে রাখি, এবার গোডাউন থেকে ম্যাটেরিয়াল গুলো ফ্যাক্টরিতে পাঠাবো। তো মালগুলো যাচ্ছে কোথায়, ফ্যাক্টরিতে, ফ্যাক্টরি বলতে যেখানে প্রোডাকশন হয়, ডব্লিউআইপি, ডব্লিউআইপি ডেবিট হলো। আর তোমার গোডাউন থেকে ম্যাটেরিয়াল কমছে তাই গোডাউনটা ক্রেডিট হলো, গোডাউন মানে স্টোর। নেক্সট কি বলেছে, 1, 2, 3 হয়ে গেল, বলছে ফ্যাক্টরি ওভারহেড অ্যাবজর্ব। আমরা অ্যাবজর্ব মানে ফ্যাক্টরি ওভারহেড টাকাটা আমরা কার থেকে তুলবো, কাস্টমারের থেকে তুলবো, কাস্টমারের থেকে তুলবো ফ্যাক্টরি ওভারহেড টাকাটা, ঠিক আছে তো। তো চলো এন্ট্রি লিখি, ফ্যাক্টরি ওভারহেড অ্যাবজর্ব হলে তার এন্ট্রি কি হয়, লেখো ওয়ার্ক ইন প্রোগ্রেস, লেখো ডব্লিউআইপি লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, ডব্লিউআইপি লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু ফ্যাক্টরি ওভারহেড লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। কত টাকা, এটা হচ্ছে 3,000 টাকা। লাস্ট পয়েন্ট, এবার কি বলেছে, অ্যাডমিনিশন ওভারহেড অ্যাবজর্ব, তো এই টাকাটা কার থেকে তুলবো, এটাও কাস্টমার থেকে তুলবো, কাস্টমারের থেকে তুলবো অ্যাডমিশন ওভারহেড টাকাটা। তাহলে কি করব, জার্নালটা কি হবে, জার্নালটা লিখবে ফিনিশ গুডস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, ফিনিশ গুডস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, লিখো ফিনিশ গুডস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু
অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট কত 1800 টাকা 1800 টু অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট হয়ে গেল, শেষ হয়ে গেল অঙ্কটা। দেখো স্টুডেন্টস, এখন যে অঙ্কটা করছি 2 এর দাগের অঙ্কটা, এটা কন্ট্যাক্ট চ্যাপ্টারের একটা অঙ্ক, ঠিক আছে? আমরা এমন ভাবে রিভাইজ করিয়ে দেবো যে তোমার আর কোনো রকমের কোনো চিন্তা করতে হবে না, এত সুন্দরভাবে রিভিশন করিয়ে দেবো, ঠিক আছে? তুমি এক্সামে ইজিলি অ্যাটেন্ড করতে পারবে, এক্সামে ইজিলি অ্যাটেন্ড করতে পারবে। তো দেখো, নর্মাল কথা ভাবি, এই কন্ট্যাক্ট জিনিসটা কি তোমরা, আমরা মেন ক্লাসগুলোতে এত সুন্দরভাবে এত ডিপলি বুঝিয়েছি, ঠিক আছে? তো তো যারা আমাদের ক্লাস আমাদের কাছে পড়ে না অথচ আমাদের ইউটিউবের ভিডিও রেগুলার ফলো করে, যে সমস্ত ভিডিওগুলো এভেলেবেল ছিল প্রথম থেকে, তারা ইজিলি বুঝে গেছে এবং অনেকে করেও ফেলেছে অঙ্ক, ঠিক আছে? তবু আমি বলে দিচ্ছি লাস্ট মোমেন্টে তোমাদের কন্ট্যাক্টটা কিভাবে করতে হবে। দেখো সাপোজ ধরো, আজকে ধরো আমার একটা বাড়ি আছে, আমি নিজে তৈরি করব না, আমি কি করেছি যে না আমার অত সময় নেই, টাইম খুব কম, আমার পুরো বাড়ি আছে, আমি বাড়িটাকে বাড়িটা ভেঙে নতুন করে একটা বাড়ি তৈরি করতে চাই। বা ধরো আমি একটা ল্যান্ড কিনেছি, ল্যান্ডের ওপর আমি 3 তলা বিল্ডিং তৈরি করতে চাই। তো আমি এমন কোনো কন্ট্রাক্টরকে খুঁজেছি, বলছে ভাই তুই কি আমার বাড়িটা তৈরি করে দিতে পারবি? বলে হ্যাঁ, করবো না কেন, তাহলে তৈরি করে দেবো বাড়িটা, তার জন্য তুই কি কন্ট্রাক্ট প্রাইস, তুই বাড়িটা কন্ট্রাক্ট নেওয়ার জন্য কি প্রাইস ধার্য করছিস, তো আমাকে বলে দিলে এই প্রাইস ধার্য করছি। আর ঠিক আছে, তুই আমার বাড়িটা কর, 3 তলা কর, আমি তোর প্রাইস দিয়ে দেবো। এবং ও আমার বাড়িটা যতটা কমপ্লিট করবে সেই অনুযায়ী পেমেন্ট করবো, না একবারে পেমেন্ট করবো, আমি একবারে কখনোই পেমেন্ট করবো না। ও বাড়িটা যতটা কমপ্লিট করবে সেই অনুযায়ী পেমেন্ট করবো, ঠিক আছে? এবার ও কতটা কাজ কমপ্লিট করেছে তার জন্য ইঞ্জিনিয়ার নিয়ে আসা হবে, ইঞ্জিনিয়ার বলে দেবে যে না তোমার বাড়ির এত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে, তার ওপর পেমেন্ট করা হবে। এবার ধরো সাপোজ ধরো ওই একটা বাড়ি করতে ধরো 2 বছর বা 2.5 বছর লাগলো, বা মানলাম 2 বছর লাগলো, তা প্রফিট কি 2 বছর পর হবে? যে কন্ট্রাক্ট বিজনেস করছে, কন্ট্রাক্টর যে বিজনেস করছে, প্রফিট কি 2 বছর পর হবে? কখনোই নয়। প্রফিট প্রতি বছরের শেষে প্রফিট বের করা হবে, ঠিক আছে? তো প্রতি বছরের শেষে প্রফিট বের করা, অর্থাৎ আমি তোমাকে বলতে চাই যে কন্ট্রাক্ট কমপ্লিটও থাকতে পারে, কন্ট্রাক্ট ইনকমপ্লিটও থাকতে পারে। তো দেখো একটা অঙ্ক এক্সাম্পল দিয়ে করি, তাহলে ব্যাপারটা তোমার সামনে খুব সুন্দরভাবে ক্লিয়ার হবে। বলছে রয় অ্যান্ড কোম্পানি আন্ডারটুক আ কন্ট্রাক্ট টু কনস্ট্রাক্ট আ বিল্ডিং। তো রয় অ্যান্ড কোম্পানি একটা কোম্পানি, কন্ট্রাক্ট কোম্পানি কন্ট্রাক্ট নিয়েছে যে একটা বাড়ি তৈরি করে দেবে, ঠিক আছে? একটা হয় কন্ট্রাক্টর, একটা হয় কন্ট্রাক্টি, আর একটা হয় কন্ট্রাক্ট। বিজনেসটাকে বলা হয় কন্ট্রাক্ট, ঠিক আছে? তো এবং যে কন্ট্রাক্ট নেয়, ঠিক আছে, যে কন্ট্রাক্ট নেয় তাকে বলে কন্ট্রাক্টর, এবং যার কন্ট্রাক্ট নেয়, যার থেকে বাড়িটা করার কন্ট্রাক্ট নিল তাকে বলা হয় কন্ট্রাক্টি, ঠিক আছে? তাহলে তিনটা টার্ম সম্পর্কে একটু আইডিয়া করতে পারলে। এবার ফর দ্য ইয়ার 31 ডিসেম্বর 2022 ঘটনাগুলো বলে দিয়েছি। কন্ট্রাক্ট প্রাইস, পুরো বাড়িটা কমপ্লিট করে দেওয়া হবে, তার জন্য কন্ট্রাক্টর কত প্রাইস ধার্য করে? 16 লাখ, 16 লাখ টাকা পুরো বাড়িটা করতে লাগবে। ম্যাটেরিয়াল সেন্ড টু সাইট। তো ধরো যে বাড়িটা তৈরি করা হবে সেখানে বাড়ির সামনে তো ইট বালি সিমেন্ট এগুলো রাখতে হবে, তো রড এগুলো রাখতে হবে, তো এইগুলো তো ম্যাটেরিয়াল, এইগুলো তো ম্যাটেরিয়াল। তার মানে কন্ট্রাক্টর ম্যাটেরিয়াল নিয়ে আসছে এই সাইটে কাজ করার জন্য, তাহলে খরচা, তাই তো? মাথায় রাখবে খরচা। ওয়েজেস পে, কাজগুলো করবে কে? নিশ্চয়ই কন্ট্রাক্টর কাজগুলো করবে না, ওয়ার্কার নিয়ে আসবে, ওয়ার্কার কাজ করবে, তো ওয়ার্কারদের ওয়েজেস পে করতে হবে, এটাও খরচা। এবার ওয়ার্কারদের ওয়েজেস 3,000 টাকা বাকি রেখেছে, আউটস্ট্যান্ডিং ওয়েজেস, অর্থাৎ 3,000 টাকার কাজ ওয়ার্কারদের করিয়েছে কিন্তু এখন পেমেন্ট করা হয়নি, এটাও খরচা। আদার এক্সপেন্সেস খরচা। তো আমরা না দাগ কাটি, দাগ কেটে কেটে করতে থাকি, তাহলে তোমাদের বোঝাতে খুব সুবিধা হবে। তো প্রথমে লিখবো কি, ইন দা বুকস অফ, লিখো ইন দা বুকস অফ, কি নাম ছিল ইন দা বুকস অফ? রয় অ্যান্ড কোম্পানি। দেখো ইন দা বুকস অফ রয় অ্যান্ড কোম্পানি। তারপর এইভাবে লিখতে হবে যেভাবে লিখছি, লিখবে কন্ট্রাক্ট, তারপর লিখবে নাম্বার, লিখে ডট ডট ডট
অ্যাকাউন্ট থাকে না বিভিন্ন রকমের কন্ট্যাক্ট নাম্বার 101 102 100 বিভিন্ন নাম্বার থাকে, নাম্বার তো সেই নাম্বারটা লিখতে হবে, দিয়ে লিখবে অ্যাকাউন্ট, ঠিক তার নিচে লিখবে ফর দ্য ইয়ার এন্ডেড। কত ছিল? 31শে ডিসেম্বর 2022, 31/12/2022। এটা হচ্ছে ডেবিট, এই সাইডটা হচ্ছে ক্রেডিট। তোমরা প্রত্যেকে জানো এই কন্ট্যাক্ট অ্যাকাউন্টটা কি? এটা এক ধরনের নমিনাল অ্যাকাউন্টের কাজ করবে, যার ডেবিট দিকে সমস্ত খরচা দেখাবে আর ক্রেডিট দিকে সমস্ত ইনকাম শো আপ করবে। তাহলে ডেবিট দিকে সমস্ত খরচা, প্রথম খরচা ম্যাটেরিয়াল সেন্ড টু সাইট, লেখো 4,50,000। ডেবিটে লেখো টু ম্যাটেরিয়ালস সেন্ড টু সাইট, কত? 4,50,000। নেক্সট ওয়েজেস পেড, খরচা ওয়েজেস পেড, তো ডেবিট দিকে লিখবো কত? 5,40,000। এখানে লিখবো টু ওয়েজেস পেড, ইনারে লিখবো 5,40,000। কেন? কারণ 3,000 টাকা ওয়েজেস বাকি রেখেছো, তাহলে আউটস্ট্যান্ডিং ওয়েজেস। অ্যাকচুয়ালি ওয়ার্কারদের আমি ওয়েজেস 5,40,000 পে করেছি, 3,000 টাকা বাকি রেখেছি, তাহলে আমার খরচা কত হয়েছে? যেটা পে করেছি সেটা তো হয়েছে, প্লাস 3,000 টাকা বাকি রেখেছি, আমার খরচা কত? 5,43,000। লেখো প্লাস দিয়ে লেখো আউটস্ট্যান্ডিং ওয়েজেস 3,000, কত হচ্ছে? 5,43,000। নেক্সট আদার এক্সপেন্সেস, খরচা কত টাকা? 63,000। লেখো আদার এক্সপেন্সেস খরচা 63,000। নেক্সট দেখো কি বলেছে, আদার এক্সপেন্সেস লিখলাম, কত আদার এক্সপেন্স ছিল? 63 লিখেছি, হ্যাঁ আদার এক্সপেন্স 63 লেখা হয়ে গেছে। সমস্ত খরচাগুলো ডেবিটে লিখবে। প্ল্যান সেন্ড টু সাইট, তুমি একটু ভাবো, একটা ইমাজিন করো, কন্ট্রাক্টর যে সাইডে কন্ট্রাক্টের কাজ করে, ধরো 3 তলা বিল্ডিং তৈরি করবে, তো বিল্ডিং তৈরি করতে গেলে 3 তলা বিল্ডিং 3বার বিল্ডিং ঢালাই দিতে হবে, পিলার তৈরি করবে তার ঢালাই দিতে হবে, হাতে করলে কত টাইম লাগবে। তার জন্য তোমরা নিজেরা দেখেছো, তোমাদের যখন বাড়ি তৈরি হয়েছিল, যার যার ঠিক আছে, যে বড় বড় দালান বাড়ি তৈরি হতো 1 তলা 2 তলা, বা দেখো বাড়ির আশেপাশে কত ফ্ল্যাট তৈরি হয়, তো ঢালাই যেদিন হয় সেই ঢালাই মেশিন আছে তো, তাহলে এটা একটা মেশিন নিয়ে আসা হচ্ছে, সাইডে মেশিনটা থাকবে ঢালাই করার জন্য, ঠিক আছে তো? তার মানে কি স্যার, এটা তো একটা অ্যাসেট, একদম ঠিক ধরেছো, প্ল্যান্ট এটা এক ধরনের অ্যাসেট, ঠিক আছে তো? তো অ্যাসেটটা ইউজ করলে তার উপর কি হয়? ডেপ্রিসিয়েশন হয়, ঠিক আছে? অনেকে কি করতে পারে, যে প্ল্যান্টটা যে সারা বছর যে কন্ট্রাক্টে ইউজ করে তার ডেপ্রিসিয়েশন অনেকে পিএল কি বলছি, এই কন্ট্রাক্ট অ্যাকাউন্টে ডেবিট থেকে লিখে দেয়, অনেকে লেখে প্ল্যান্ট অ্যাকাউন্টের ডেবিট, এই কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ডেবিট দিকে লেখে টু ডেপ্রিসিয়েশন। এবার আমরা কি করব জানো? আমরা দেখো আমি কি করছি, ভালো করে মন দিয়ে শোনো আমি কি করতে চাইছি। কত টাকার প্ল্যান পাঠানো হয়েছে? 6,00,000 টাকা। তো আমি কি লিখবো, দাঁড়াও 1 মিনিট, আমি কি লিখবো, ধরো ডেবিট দিকে লিখলাম 6,00,000 টাকা, কি বলে লিখছি পরে বলছি 6,00,000 টাকা। এইবার 6,00,000 টাকার প্ল্যান পাঠানো হয়েছে, এইবার দেখো নিচের দিকে আছে ডেপ্রিসিয়েশন কত? প্ল্যান্টের উপর 10%। তাহলে তুমি 6,00,000 টাকার প্ল্যান পাঠিয়েছো, সারা বছরে তুমি 10% ইউজ করেছো, সারা বছর ধরে 10% ইউজ, 6,00,000 10% কত? 60,000 টাকা। তো 6,00,000 টাকার প্ল্যান পাঠানো হয়েছে, তুমি 60,000 টাকার প্ল্যান ইউজ করেছো, পড়ে আছে কত? স্যার নর্মাল ব্যাপার, 6,00,000 থেকে 60 বাদ দিন, 5,40,000 পড়ে আছে, আমি এই দিকে লিখলাম 5,40,000, ঠিক আছে তো? তো 6,00,000 টাকার প্ল্যান পাঠানো হয়েছে, তুমি 60,000 টাকার প্ল্যান ইউজ করলে, পড়ে রইল কত? 5,40,000 টাকার প্ল্যান। তো এই দিকে লিখবো টু, লেখো টু প্ল্যান সেন্ড টু সাইট, টু প্ল্যান
সেন্ড টু সাইট, আর এখানে লিখবো বাই প্ল্যান্ট অ্যাট সাইট সিডি। তাহলে কত লিখলাম? 5,40,000। দেখো অনেক স্টুডেন্ট তুমি পরীক্ষার হলে এরকম পারবে, বা তোমরা বাড়িতে যখন প্র্যাকটিস করো তোমাদের স্যারেরা করিয়েছে, বা কলেজে তোমাদের প্রফেসররা করিয়েছে, তোমরা অনেকে করছো বিভিন্ন রকম যে বই আছে, বইতে সলিউশন দেখে তোমরা করেছো। অনেক রাইটার দেখবে করেছে ডেবিট দিকে লিখে দিয়েছে কি তোমার ডেপ্রিসিয়েশন। কেন? 6 লাখ টাকার প্ল্যান পাঠিয়েছি, 10% ইউজ করে সারা বছর ধরে, তাহলে কত? 60,000 টাকা। তো দেখো, কেউ যদি কন্ট্যাক্ট অ্যাকাউন্ট ডেবিটে 60,000 টাকা লেখে, একদম ঠিক, কোনো ভুল নেই। কোন স্টুডেন্ট যদি ডেবিটে 6 লাখ লিখে এইটা 5,40,000 করে, এটাও দুটোই ঠিক। বাট আমি এটাকেই অ্যাপ্লাই করব, তার বেনিফিট তোমরা এরপরেই বুঝতে পারবে কেন আমরা এইভাবে করছি। তাহলে এখানে ছিল 6 লাখ টাকা মাইনাস 10%, 6 লাখের 10% 60,000, 6 লাখ থেকে 60,000 বাদ দিলে 5,40,000। তাহলে তোমরা সুন্দরভাবে বুঝতে পারলে 6 লাখ টাকার প্ল্যান পাঠানো হয়েছিল, 60,000 টাকার প্ল্যান ইউজ হয়ে গেছে, এখন কত টাকার প্ল্যান সাইডে পড়ে আছে? 5,40,000। ঠিক আছে, নেক্সট চলে আসো ক্যাশ রিসিভ। এখন দরকার নেই, আমরা বারবার বলছি কন্টাক্ট, আমরা মেইন ক্লাসে বারবার বলেছি, তোমরা যারা আমাদের ক্লাস দেখেছো তোমরা ভালো মতন শিখে গেছো বা জানো। যারা আমাদের কাছে পেড স্টুডেন্ট নয়, অনলাইন অফলাইন পড়ে না, তাদের কথাও বলছি। আমাদের অনেক ভিডিও ইউটিউবে ফ্রি ছিল, প্রথম থেকেই ফ্রি ছিল, অ্যাটলিস্ট 2-3টে ভিডিও তো ফ্রি ছিল। ঠিক আছে, সেটা দেখেও তোমরা বুঝতে পেরেছো। দেখো, আমাদের মেন ক্লাসগুলো তোমরা ফোকাস করবে, মেন ক্লাসগুলোতে তোমাদের জন্য তোমাদের বেনিফিট হয়। আমরা প্রথম 2 বা 3টে করে ক্লাস কিন্তু ফ্রি থাকে। ঠিক আছে, ওই 3টে ক্লাস, বেসিক 3টে ক্লাস যদি ভালো করে দেখো, তাহলে তুমি ইজিলি বুঝতে পারবে আমরা বেসটা এমন ভাবে স্টুডেন্টদের তৈরি করি। আচ্ছা, বলছে ম্যাটেরিয়াল রিটার্ন টু স্টোর, তার মানে ওই সাইডে যেখানে কাজ হয়েছে সেখানে ম্যাটেরিয়াল পাঠানো হয়েছিল, কিন্তু কিছু ম্যাটেরিয়াল খারাপ বেরিয়েছে। খারাপ বেরোলে কি করবো? স্যার ফেরত দেবো। তো ম্যাটেরিয়াল রিটার্ন টু স্টোর, কত টাকা ম্যাটেরিয়াল ফেরত দিয়েছো? 15,000 টাকা ম্যাটেরিয়াল ফেরত দিয়েছো। তাহলে চলো স্যার কোন দিক লিখবো? তুমি নিজে ভাবো, নর্মাল সেন্স ভাবো। তুমি ম্যাটেরিয়াল যখন সাইডে কাজ হচ্ছিল তুমি ম্যাটেরিয়াল পাঠিয়েছিলে কারণ খরচা বলে, এবার কিছু ম্যাটেরিয়াল খারাপ বেরিয়েছে, সাইড থেকে ম্যাটেরিয়াল ফেরত দিয়ে দিয়েছি, তাহলে খরচা কমে গেছে। তো দেখো, ম্যাটেরিয়াল রিটার্ন টু স্টোর দুটো কাজ করা যায়, কেউ এই সেন্ড টু সাইড থেকে বাদ দিতে পারে, বা কেউ অপোজিট সাইডে লিখতে পারে। তাহলে কেইর দিকে আমি অপোজিট সাইডে লিখছি, বাই ম্যাটেরিয়ালস রিটার্ন টু স্টোর। কত টাকা ম্যাটেরিয়াল রিটার্ন টু স্টোর? কত টাকা? 15,000 টাকা। এবার বলছে ম্যাটেরিয়াল লাইন আনইউজ, কোন বইতে লেখা থাকে ম্যাটেরিয়াল লাইন আনকনজিউম, মানে বছরের শেষে কত টাকার ম্যাটেরিয়াল কনজিউম করনি বা আনকনজিউম অবস্থায় পড়ে আছে, মানে ক্লোজিং স্টক অফ ম্যাটেরিয়াল। ঠিক আছে, সাইডে এখনো কত টাকার ম্যাটেরিয়াল পড়ে আছে? স্যার 24,000 টাকা। তাহলে লিখবো বাই ম্যাটেরিয়াল অ্যাট সাইট সিডি। কত টাকার ম্যাটেরিয়াল এখনো আনইউজড অবস্থায় পড়ে রয়েছে? স্যার 24,000 টাকা। লিখে দাও 24,000 টাকা। কত ইজি অঙ্ক, বুঝতে পারছো তো? তুমি বুঝতে পারছো তো? যেইগুলো যত টাকার প্ল্যান্ট ইউজ করতে পারোনি সেটা তো পরের বছর ইউজ করবো, তাই ক্লোজিং হয়ে গেল। যত টাকার ম্যাটেরিয়াল ইউজ করতে পারি পরের বছর ইউজ করবো, তাই ক্লোজিং হয়ে গেল। নেক্সট, ম্যাটেরিয়াল স্টোলেন, মানে সাইডে যে ম্যাটেরিয়াল রেখেছো, সবাই তো ভালো লোক থাকে না, কিছু অসাধু লোকও থাকে, অসাধু ডিসঅনেস্ট লোক থাকে। ঠিক আছে, সে ধরো যে সাইডে ম্যাটেরিয়াল লিখেছো, ওখানে ধরো আশপাশের লোক কিছু চোর থাকে, ঠিক আছে, তারা এসে কিছু চুরি করে নিয়ে গেল। তা ম্যাটেরিয়াল চুরি, স্টোলেন মানে চুরি করে নিয়ে চলে গেছে, রাতের দিকে চুরি করে নিয়ে চলে যায়, 30,000 টাকার ম্যাটেরিয়াল চুরি করে নিয়ে চলে গেছে। ঠিক আছে, আচ্ছা স্যার ঠিক আছে, তোমার ইন্স্যুরেন্স করা ছিল, তো ইন্স্যুরেন্স কোম্পানিকে জানানো হয়েছে, ইন্স্যুরেন্স কোম্পানি তার বদলে 21,000 টাকা দিয়েছে। ইন্স্যুরেন্স কোম্পানি তোমায় কত টাকা দিয়েছে? 21,000 টাকা দিয়েছে। তাহলে কি লিখবো? দেখো আমি কি লিখছি, ইন্স্যুরেন্স কোম্পানি দিয়েছে কত? 21,000 টাকা। লিখো, লেখো বাই ইন্স্যুরেন্স ক্লেম, লেখো বাই ইন্স্যুরেন্স ক্লেম 21,000 টাকা। 30,000 টাকার ম্যাটেরিয়াল চুরি হয়ে গেছে, 21,000 টাকা পেয়েছো। লস কত টাকা হয়েছে? স্যার লস 9,000 টাকা লস হয়েছে, 9,000 টাকা লস হচ্ছে। তাহলে এখানে লিখবো কি বাই কস্টিং পিএল,
বাই কস্টিং পিএল অ্যাকাউন্ট বলে কি লিখবো, লস অন ম্যাটেরিয়াল স্টোলেন, কত টাকা, 9,000 টাকা। অনেক টিচার বা অনেক রাইটার কি করেছে এখানে বাই করেছে, বাই ম্যাটেরিয়াল স্টোলেন অ্যাকাউন্ট করে দিয়েছে 20,000 টাকা, ডাইরেক্ট করে দিই ম্যাটেরিয়াল স্টোলেন অ্যাকাউন্ট 20,000 টাকা করে দিচ্ছে। ঠিক আছে, তো তো কোনো রকমের কোনো সমস্যা নেই তোমাদের, আমি তোমাকে বলে দিলাম। ঠিক আছে, আমি দেখো আমি হাইলাইট করে দেখাচ্ছি, অনেক টিচার এটা করতে পারে। দেখো আমি এটা করলাম, তো অনেক টিচার এর জায়গায় এই জায়গাটা লিখলাম, এর জায়গায় অনেক টিচার কি করতে পারে, গ্রিন কালার হাইলাইট করলাম, অনেক টিচার এর জায়গায় করতে পারে বাই ম্যাটেরিয়াল স্টোরে 30,000 টাকা, একবারে 30,000 টাকা করতে পারে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, অনেক টিচার করতে পারে, তাই বলে দিলাম অনেক টিচার যে করতে পারে যেটা। ব্যাস মোটামুটি ভাবে কাজ কমপ্লিট, ফার্স্ট স্টেপ আমাদের মিলে শেষ হয়ে গেল। সবসময় ডেবিট দিকে বেশি হবে, করো 4.5 লাখ টাকা যোগ 5,43,000 যোগ 63,000 যোগ 6 লাখ, কত হচ্ছে 16,56,000 টাকা টোটাল। সেটা আবার এই ঘরে লিখবো 16,56,000। এর থেকে মাইনাস করব কি 15,000 টাকা, মাইনাস করব 21,000 টাকা, মাইনাস করব 9,000 টাকা, মাইনাস করব 5,40,000 টাকা, মাইনাস করব 24,000 টাকা, বাদ দিয়ে কত হচ্ছে 10,47,000। যেটা বেরোলো তাকে বলা হয় বাই কস্ট অফ কন্ট্রাক্ট সিটি, মানে এই কন্ট্রাক্টটা করতে প্রথম বছরে কন্ট্রাক্টরের কত খরচা হয়েছে 10,47,000, লিখবো বাই কস্ট অফ কন্ট্রাক্ট সিটি। টু কস্ট অফ কন্ট্রাক্ট বিডি কত টাকা 10,47,000, সেইটা বিডি হয়ে গেল। এবার এই থেকে লেখো বাই ওয়ার্ক ইন প্রোগ্রেস বলে দুটো কথা লিখবো, একটা লিখবো ওয়ার্ক সার্টিফাইড আর একটা লিখবো ওয়ার্ক আনসার্টিফাইড। ওয়ার্ক সার্টিফাইড মানে ইঞ্জিনিয়ার যে একটা সার্টিফিকেট দিতে তোমার এতটা কাজ কমপ্লিট হয়ে গেছে, এটাকে ওয়ার্ক সার্টিফাইড। সেরকম কত কিছু বলেছে ওয়ার্ক সার্টিফাইড, নট সার্টিফাইড তো বলে দিয়েছে, এখনো নট সার্টিফাইড, এখনো ইঞ্জিনিয়ার সার্টিফিকেটই দেয়নি, 33,000, নট সার্টিফাইড 33,000 টাকা। এখানে লিখবো 33,000। সার্টিফাইড বলেনি, এটা আমরা ওয়ার্কিংস করে বের করব। ওয়ার্কিংস লেখো 1 নম্বর, ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড। এটা মনে রাখবে, পরীক্ষার হলে তোমাকে কখনোই বলে দেবে না ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড, তোমাকে বের করতে হবে। স্যার কি করে বের করবো, সিম্পল ব্যাপার, একদম সিম্পল ব্যাপার। এখানে বলে দিয়েছে দেখো তুমি কত টাকা ক্যাশ পেয়েছো, ইঞ্জিনিয়ার যতটা সার্টিফিকেট দেবে না, ধরো ইঞ্জিনিয়ার বললো তোমার 1,00,000 টাকার কাজ কমপ্লিট হয়েছে, তো কন্ট্রাক্ট মালিক কিন্তু 1,00,000 টাকা দেবে না, কিছু টাকা আটকে রাখে, ধরো 10%, 5% বা 20% টাকা আটকে রাখে। তো এখানে কি বলছে, যতটা কাজ কমপ্লিট হয়েছে তার 90% টাকা দিয়েছে, 90% টাকা দিয়েছে যতটা কাজ কমপ্লিট হয়েছে। তাহলে কোশ্চেনে সুন্দরভাবে বলে দিয়েছে ওয়ার্ক সার্টিফাইড এর 90% হচ্ছে ক্যাশ রিসিভ, কোশ্চেনে বলে দিয়েছে ওয়ার্ক সার্টিফাইড এর 90% হচ্ছে তোমার ক্যাশ রিসিভ। তাহলে ক্যাশ রিসিভ দেখো প্রথমেই বলেছিল অঙ্কে কত স্যার, এই দেখো 10,80,000 টাকা ক্যাশ রিসিভ বলেছিল, 10,80,000 টাকা, এখানে লিখলাম 10,80,000, আমার ওয়ার্ক সার্টিফাইড বের করতে হবে। তাহলে যখন আমরা সাইড চেঞ্জ করবো তখন কি হবে, ইনটু থাকলে ভাগ হয়ে যায় 100/90, টোটাল কত হচ্ছে 12,00,000 টাকা। জাস্ট ক্যালকুলেট করে দেখে নিই, 10,80,000 ইন্টু 100/90 কত হচ্ছে 12,00,000 টাকা, এটা হলো ওয়ার্ক সার্টিফিকেট। তাহলে এখানে লিখবো ওয়ার্ক সার্টিফিকেট লিখবো কত 12,00,000 টাকা, 12,33,000 টোটাল করো। 12,33,000 থেকে
যদি আমরা 10,47,000 বাদ দিই কি হচ্ছে দেখ, 1,86,000 টাকা। এটাকে আমরা বলি টু নোশনাল প্রফিট। কি লিখলাম? টু, নোটা ন্যাশনাল, ন্যাশনাল না, নোশনাল, নোশনাল প্রফিট। নোশনাল, নোশনাল মানে কাল্পনিক প্রফিট। আমরা অ্যাজিউম করছি এটাকে অনেকে না অ্যাকাউন্টিং প্রফিটও বলে, বাট আমরা লিখবো নোশনাল প্রফিট, নোশনাল প্রফিট, সিডি। ঠিক আছে, এবার দেখো নিচের দিকে চলে আসো। টু নোশনাল প্রফিট ছিল, এখানে লিখবো কেইটা লিখবো বাই নোশনাল প্রফিট। কি লিখবো? বাই নোশনাল প্রফিট বিডি। কত? 1,86,000। তো তুমি অ্যাজাম্পশন করছো বা তুমি কল্পনা করছো তোমার প্রফিট 1,86,000 হতে পারে। তুমি কল্পনা করছো তোমার প্রফিট 1,86,000 হতে পারে, কিন্তু রিয়েল লাইফে এটা হয় না, জেনারেলি এর চেয়ে কমই হয়। ঠিক আছে, কতটা প্রফিট হচ্ছে এটা বের করতে হবে। ওয়ার্কিংস করো, নেক্সট ওয়ার্কিংস কি করবো স্যার? ওয়ার্কিংস পার্সেন্টেজ অফ ওয়ার্ক সার্টিফাইড। নেক্সট ওয়ার্কিংস লিখবো পার্সেন্টেজ অফ ওয়ার্ক সার্টিফাইড, অর্থাৎ কত পার্সেন্ট কাজ কমপ্লিট। ইঞ্জিনিয়ার এসে বলে দেবে যে না, ইঞ্জিনিয়ার বলবে তোমার এত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে। কি করে করতে হয় পার্সেন্ট ওয়ার্ক সার্টিফাইড? ফর্মুলা হচ্ছে ওয়ার্ক সার্টিফাইড বাই কন্ট্রাক্ট প্রাইস ইনটু 100। ওয়ার্ক সার্টিফাইড বাই কন্ট্রাক্ট প্রাইস ইনটু 100। তোমার কন্ট্রাক্ট প্রাইস যা ছিল তার মধ্যে কতটা কাজ কমপ্লিট হয়েছে, এটাকে বলা হয় এত পার্সেন্ট কাজ কমপ্লিট। দেখো আমার কন্ট্রাক্ট প্রাইস কত ছিল, আমরা জাস্ট একবার চোখ বুলিয়ে নিই কোশ্চেনে। 16 লাখ টাকা ছিল কন্ট্রাক্ট প্রাইস, আর ওয়ার্ক সার্টিফাইড কত? 12 লাখ। 16 লাখ টাকার কন্ট্রাক্ট নিয়েছি, ইঞ্জিনিয়ার বলে 12 লাখ টাকা কাজ হয়ে গেছে। ঠিক আছে তো? তাহলে এত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে। কত হচ্ছে? 12/16 মানে 4 দিয়ে করলে 3/4 মানে 75% কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার রুল কি বলছে? রুল বলছে তোমার যদি 0 থেকে 25% কাজ কমপ্লিট হয়, যদি তোমার এত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে যায়, তাহলে তোমাকে কোনো প্রফিটই দেবে না। যদি তোমার কাজ 25 থেকে 50% কমপ্লিট হয়, তখন তোমাকে 1/3 প্রফিট দেবে। কার 1/3? নোশনাল প্রফিটের 1/3। আর যদি তোমার 50 থেকে 90% কাজ কমপ্লিট হয়, তাহলে তোমাকে 2/3 দেবে। কার 2/3? নোশনাল প্রফিটের 2/3। তাহলে লেখো প্রফিট অন কন্ট্রাক্ট বের করবো। কি করব? প্রফিট অন কন্ট্রাক্ট। কার 2/3 দেবে? কারণ আমাদের পার্সেন্টেজ 75, যেটা 50 থেকে 90 এর মধ্যে হবে 2/3 ইন্টু নোশনাল প্রফিট। নোশনাল প্রফিটের 2/3 ইন্টু কি লিখবো? ক্যাশ রিসিভ বাই ওয়ার্ক সার্টিফাইড। লেখো ক্যাশ রিসিভ বাই ওয়ার্ক সার্টিফাইড। তো 2/3 ইন্টু নোশনাল প্রফিট কত ছিল আমাদের অঙ্কে? 1,86,000 ইন্টু ক্যাশ রিসিভ কত বলেছিল অঙ্কে? ক্যাশ রিসিভ 10,80,000 বাই ওয়ার্ক সার্টিফাইড 12 লাখ। ক্যালকুলেট করো কত হচ্ছে দেখো। 1,86,000 ইন্টু 2/3 করে কত হচ্ছে? 1,11,600। তাহলে আমাদের প্রফিট কত হলো? 1,11,600 টাকা প্রফিট। তার মানে আমি এক্সপেক্ট করেছিলাম 1,86,000 টাকা প্রফিট হবে, কিন্তু হলো 1,11,600। তাহলে এখানে লিখবো টু কস্টিং পিএল অ্যাকাউন্ট। লেখো টু কস্টিং পিএল অ্যাকাউন্ট বলে কত লিখবো? 1,11,600। এটাকে বলা হয় প্রফিট অন কন্ট্রাক্ট। ঠিক আছে, আচ্ছা বাকি টাকাটা ব্যালেন্স করো। 1,86,000 থেকে বাদ দিলে কত হচ্ছে? 2 লাখ, সরি 1 মিনিট, 1,86,000 থেকে যদি আমরা 1,11,600 বাদ দিই, কত হচ্ছে?
74,400 টাকা যেটা বেরোলো তাকে বলা হয় টু WIPCD। ঠিক আছে, ব্যাকেটে তুমি রিজার্ভ লিখে রাখো, রিজার্ভ। টোটাল হচ্ছে 1,86,000। দেখো এবার কি করবো, লাস্ট স্টেপ, একদম অঙ্কের লাস্ট স্টেপে চলে এসেছি। কি করবো না, আমি তোমাদের হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি। লাস্ট স্টেপে কি করতে হয়, ব্যালেন্স বসাতে হয়, ব্যালেন্স। ব্যালেন্স বসাবে, আর কিচ্ছু না, সিডি গুলোকে বিডি করবো, সিডি গুলোকে বিডি করবো, আর কিচ্ছু না। দেখো আমি এই হলুদ কালি দিয়ে হাইলাইট করছি, হলুদ কালি দিয়ে। কি লেখা ছিল, বাই প্ল্যান্ট অ্যাট সাইট সিডি, এটাকে বিডি করব। ম্যাটেরিয়াল অ্যাট সাইট সিডি কে বিডি করব, এই দুটো করব, এই দুটোকে সিডি ছিল বিডি করব। তার মানে কি হয়, ক্রস হয়। লেজার পোস্টিং করেছে ছোটবেলা থেকে, ক্রেডিট দিকে ছিল, এটা ডেবিট দিকে করবে, এই দুটো। আচ্ছা চলো আগে এই দুটো করে নি, তারপর বলছি। লেখো টু প্ল্যান্ট অ্যাট সাইট, লেখো টু প্ল্যান্ট অ্যাট সাইট বিডি। কত ছিল, 5,40,000। আর কি ছিল, টু ম্যাটেরিয়াল অ্যাট সাইট বিডি 24,000, লেখো। হয়ে গেল, সিডি গুলোকে বিডি করলাম। আর কি, দেখো এই দিকে ছিল যে আউটস্ট্যান্ডিং ওয়েজেস ছিল না। আউটস্ট্যান্ডিং ওয়েজেস কি, এক ধরনের লাইবিলিটি, এক ধরনের লাইবিলিটি। তো লাইবিলিটি, দেখো অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি যদি তোমাকে একটু সুন্দর করে বোঝাই, এখানে এটা হচ্ছে সিডি, অ্যাকচুয়ালি এটা সিডি হয়। লিখবে না এখানটায়, তুমি বলেইছি এটা সিডি হয়। সিডি থাকলে বিডি করলে কোন দিক, ওই দিক কোথায়, কেইট দিকে লিখবে, কেইট দিকে লিখো বাই আউটস্ট্যান্ডিং ওয়েজেস। লেখো এখানে বাই আউটস্ট্যান্ডিং ওয়েজেস, আউটস্ট্যান্ডিং ওয়েজেস কত, বিডি বলে লিখবে 3,000 টাকা। হয়ে গেল, সিডিটা বিডি হয়ে গেল, বাকি আর কিছু নেই এখানে। এবার দেখো এই যে এটা সিডি ছিল, সেটা আবার বিডি এদিক হয়ে গেছে। এবার দেখো ওয়ার্ক ইন প্রোগ্রেস, এই যে অ্যাকচুয়ালি এখানে লিখতে হয় সিডি, লেখা তখন হয়নি, হ্যাঁ সিডি লিখেছি, ওয়ার্ক ইন প্রোগ্রেস সিডি। তাহলে এটা বিডি করবো, ডেবিট দিকে লেখো, ডেবিট দিকে লেখো টু ওয়ার্ক ইন প্রোগ্রেস বিডি, এখানে লেখো টু ওয়ার্ক ইন প্রোগ্রেস বিডি। কি লিখবো এখানে, ওয়ার্ক সার্টিফাইড। ওয়ার্ক সার্টিফাইড কত ছিল, 12 লাখ টাকা। ওয়ার্ক আনসার্টিফাইড 3,30,000। 15,30,000। ঠিক আছে তো, হয়ে গেল। সঙ্গে সঙ্গে দেখো আরেকটা ছিল টু WIPCD, এটা এখানে বিডি করব। কত টাকা, 74,400, হয়ে গেল, অঙ্ক শেষ। কিন্তু ওরা তোমাকে আর একটা অ্যাকাউন্ট খুলতে বলেছিল, সেটা কি, ম্যাটেরিয়াল স্টোলেন অ্যাকাউন্ট বলে। ক্রেডিট আর এদিকে লিখবো ডেবিট, ম্যাটেরিয়াল স্টোলেন, এই অ্যাকাউন্ট খুলতে বলেছিল। তো ম্যাটেরিয়াল স্টোলেন অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখবে, কি লিখবে, টু কন্ট্যাক্ট অ্যাকাউন্ট। দেখো ম্যাটেরিয়াল স্টোলেন অ্যাকাউন্টে ডেবিট লিখবে টু কন্ট্যাক্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, এই যে দুটো এখানে সবুজ কালি দিয়ে হাইলাইট করে লেখা আছে না, 21 আর 9 30। তো অনেকে কি করে, অনেক রাইটার কি করেছে, এত কিছু লিখবে না 21 আর 9, ওরা ডাইরেক্ট 30 করে দেবে, ডাইরেক্ট 30 করে দেবে, লিখবে বাই ম্যাটেরিয়াল স্টোলেন 30। তো তাই আমরা করলাম, এখানে ম্যাটেরিয়াল স্টোলেন অ্যাকাউন্টে কি লিখবো, তো কন্ট্রাক্ট অ্যাকাউন্ট বলে 30,000 টাকা। তোমার কত টাকার ম্যাটেরিয়াল চুরি হয়েছে, 30,000 টাকা, তাই না?
ম্যাটেরিয়াল স্টোলেন যদি হয় তাহলে কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ক্রেডিট দিকে হয়, ঠিক আছে? তো টোটালটা ক্রেডিট দিকে 30,000 টাকা, 21,000, এই 30-এর মধ্যে তুমি 21,000 টাকা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পেয়েছো, লেখো বাই ইন্স্যুরেন্স ক্লেম। অ্যাকাউন্ট বলে 21,000 টাকা, আর বাকি 9,000 টাকা কি হচ্ছে কস্টিং পিরিয়ড। শেষ হয়ে গেল। তাহলে দেখেছো আমি এক্স্যাক্টলি বলতে পারছি না কতটা সময় নিলাম, দেখো আমি দেখে নিই, পাক্কা 30 মিনিট নিলাম পরীক্ষার আগের জন্য। 30 মিনিট যেটুকু বোঝালাম এনাফ বোঝানো হলো। তুমি আর যদি ভালো করে পড়া থাকে আমার সঙ্গে করতে করতে তোমার অনেকটা প্র্যাকটিস হয়ে গেল, ইজিলি বুঝে যাবে, ইজিলি বুঝে গেলে, ঠিক আছে? তো তো ঠিক আছে, এর পাশাপাশি এই কন্ট্যাক্টের এই অঙ্কটা আমরা কিন্তু শেষ করে দিলাম। এবার দেখো সার্ভিস কস্টিং এর একটা অঙ্ক রিভাইজ করাচ্ছি। কি বলেছে? মিস্টার রাখাল দাস অ্যান্ড ওনার অফ আ ট্যাক্সি, এটা ট্যাক্সির মালিক, ট্যাক্সি ট্যাক্সি ট্রান্সপোর্টের অঙ্ক দিয়েছে, ঠিক আছে? তো সাপ্লাই দ্য ফলোইং ইনফরমেশন, কস্ট অফ ট্যাক্সি, ট্যাক্সির কস্ট 7.5 লাখ টাকা, এবং লাইভ কত বলেছে 2.5 লাখ, লাইভ কত বলেছে 2.5 লাখ, ঠিক আছে? কোনো রকমের কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো দেখো বলছে ড্রাইভার স্যালারি বলেছে কত, ড্রাইভার স্যালারি দিয়ে দিয়েছে। এই আমরা যে অঙ্কগুলো করি, আমরা জানো সার্ভিস কস্টিং ক্লাসগুলো, মেন ক্লাসগুলো দেখেছো তোমরা, ঠিক আছে? কিছু ঠিক আছে, মেন ক্লাসগুলো করেছো। তাহলে ড্রাইভার স্যালারিটা কি? এটা ফিক্সড খরচা, বা যাকে আমরা বলি স্ট্যান্ডিং। ক্লিয়ার স্যালারি ফিক্সড মানে স্ট্যান্ডিং। রিপেয়ারটাকে ভেরিয়েবল ধরবো, বা এটাকে রানিংও বলতে পারো, ভেরিয়েবল মানে আর একটা নাম রানিং। গ্যারেজ রেন্ট এটা ফিক্সড, ট্যাক্স ফিক্সড, ডিজেল কনজাম্পশন রেট মানে এই দুটো মিলে ডিজেল এটা ভেরিয়েবল, অয়েল অ্যান্ড আদার সার্ভিস এটাও ভেরিয়েবল করবে। তাহলে বুঝে গেল এই সমস্ত জিনিস দিয়েছি। বুঝে, দ্য ট্যাক্সি রান 100 কিলোমিটার পার ডে, ট্যাক্সি প্রতিদিন 100 কিলোমিটার রান করে। আর মাসের অঙ্ক দিয়েছে যেহেতু, তাহলে 25 দিন, 30 দিনের মধ্যে 5 দিন ছুটি আছে, ঠিক আছে? 5 দিন ট্যাক্সি চলছে না, তার মানে 25 দিন রান করছে। তাহলে 100 × 25 কত হলো 2,500, টোটাল রান করছে 2,500 কিলোমিটার, তার মধ্যে 20% ডিস্টেন্স প্যাসেঞ্জার ছাড়া ট্রাভেল করছে। তাহলে প্যাসেঞ্জার নিয়ে ট্রাভেল করছে কত, এটা তোমাকে বের করতে হবে। তো চলো অঙ্কটা, চলো একদম ইজি অঙ্ক, এরকম টাইপের অঙ্ক ক্লাসে বহু করানো, তো বাবার করিয়ে দিচ্ছি। লেখো টোটাল ডিস্টেন্স কভার, লেখো টোটাল ডিস্টেন্স কভার, টোটাল ডিস্টেন্স কভার পার মান্থ, প্রতি মাসে কতটা ডিস্টেন্স কভার করা হয়েছে। 25 দিন, আর প্রতিদিন 100 কিলোমিটার করে হলে 2,500 কিলোমিটার, ঠিক আছে? এবার বলছি, এবার লিখবে টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার ফর দ্য মান্থ। টোটাল প্যাসেঞ্জার, প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছি কত? আরে ট্যাক্সিটা তো দৌড়ে বেড়াচ্ছে, ট্যাক্সি এদিক থেকে ওদিক নিয়ে যাচ্ছে বারবার করে, 2,500 কিলোমিটার সারা মাসে রান করছে। কিন্তু সব সময় কি ট্যাক্সি, তোমরা দেখো রাস্তাঘাটে দেখো সবসময় রাতের দিকে ট্যাক্সিতে সবসময় প্যাসেঞ্জার থাকে? এমনিই ট্যাক্সি চলে যাচ্ছে, ঠিক আছে? তো তো আমি বলতে চাইছি প্যাসেঞ্জার নিয়ে কত কিলোমিটার যাচ্ছে, তাই লেখো টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার ফর দ্য মান্থ। টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার ফর দ্য মান্থ, তাহলে 2,500-এর মধ্যে 20% প্যাসেঞ্জার নিচ্ছে, প্যাসেঞ্জার নিচ্ছে কত 80%, কত হচ্ছে 2,000 কিলোমিটার, ঠিক আছে? চলো এবার দাগ কেটে নাও, দাগ কাটলে অঙ্কটা হয়ে যাবে, অঙ্কটা মানে এমন কিছু নেই। কি লিখবো? অপারেটিং কস্ট স্টেটমেন্ট, যেটা করবো সেটা কি অপারেটিং কস্ট, অপারেটিং কস্ট স্টেটমেন্ট। দুটো ঘর করবো, একটা ঘরে লিখবো কস্ট পার মান্থ, প্রথম ঘরটা লিখবো কস্ট পার মান্থ, আর এখানে লিখবো কস্ট পার কিলোমিটার, কস্ট পার কিলোমিটার, ব্যাস। প্রথমে আমরা লিখবো কি স্ট্যান্ডিং চার্জেস, কি লিখবো স্ট্যান্ডিং চার্জেস, বা তোমরা যেটা লিখেছো ক্লাসে ফিক্সড এক্সপেন্সেসটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই, যেটা আমি ক্লাসে লিখিয়েছিলাম। স্ট্যান্ডিং চার্জেস, ঠিক আছে? স্ট্যান্ডিং চার্জেস। তো দেখো এর মধ্যে কি কি ছিল,
কোশ্চেন পড়ে দেখি আমরা। প্রথম দিয়ে ফিক্সড লিখে রেখেছি একটা করে। প্রথমে হচ্ছে ড্রাইভার স্যালারি 9,000 টাকা লিখে দাও। ড্রাইভার স্যালারি 9,000 টাকা লিখে দাও। কস্ট পার মান্থের ঘরে বসবে 9,000 টাকা, হয়ে গেল ড্রাইভার স্যালারি লিখে দিলাম। নেক্সট ক্লিনার স্যালারি লিখবে 1,000 টাকা পার মান্থ। এখানে ক্লিনার স্যালারি 1,000 টাকা পার মান্থ। নেক্সট দুটো হয়ে গেল। এবার এরপরে ফিক্সড গ্যারেজ রেন্ট ছিল 24,000 টাকা পার অ্যানাম। যেহেতু তুমি মাসে অঙ্ক করছো, তাহলে 12 দিয়ে ভাগ করবে, মানে 2,000 টাকা। 2,000 টাকা লিখ, গ্যারেজ রেন্ট 2,000 টাকা লিখ। হয়ে গেল। কি কি হলো? ড্রাইভার স্যালারি হলো, ক্লিনার স্যালারি হলো, গ্যারেজ রেন্ট হলো। ট্যাক্স, ট্যাক্স 12,000 টাকা বলে পার অ্যানাম, তাহলে মাসে করলে কত হবে? 1,000 টাকা করে। ট্যাক্স 12,000 ভাগ 12 মানে 1,000 টাকা। আচ্ছা, আর কিছু ফিক্স নেই, সবকটা ফিক্স কমপ্লিট। তাহলে কটা হলো? 1 2 3 4টে পয়েন্ট। তাহলে টোটাল করবো কত? 9 আর 1 10, 10 আর 2 12 আর 1 13,000 টাকা। 13,000 টাকা টোটাল। আর আমাদের কত কিলোমিটার কত বেরোলো? 2,000। তো 13,000 কে 200 দিয়ে ভাগ করবো। এখানে করো, 13,000 কে যদি 200 দিয়ে ভাগ করি কত দাঁড়াচ্ছে? 65। 65। এবার ভেরিয়েবল গুলো করবো একটা করে। ভেরিয়েবল গুলো লেখো এখানে। ভেরিয়েবল বা নন স্ট্যান্ডিং চার্জেস, বা অনেকে রানিং চার্জেসও লেখে। তো এক একটা করে প্রথমে লিখবো রিপেয়ার্স। রিপেয়ার্স, রিপেয়ার কত দিয়েছিল দেখো, উপরে ছিল রিপেয়ার্স, সবার প্রথমের দিকে ছিল রিপেয়ার 36,000 টাকা ছিল বছরে। বছরে ছিল 36,000 টাকা। তাহলে আমাকে মাসে কনভার্ট করতে হবে, 12 দিয়ে ভাগ করবো, কত হলো? 3,000 টাকা এক মাসে। আর যত ভেরিয়েবল হবে আমরা কিলোমিটার বের করবো। মেন অঙ্কগুলো তো পড়েছি ক্লাসে, ভেরিয়েবল কিলোমিটার বের করবো। তো 3,000 টাকা যদি এক মাসে হয়, আর এক মাসে কত কিলোমিটার গাড়ি চলছে প্যাসেঞ্জার নিয়ে? 2,000। তো 3,000 বাই 2,000, 3,000 বাই 2,000 করলে কত হচ্ছে? মানে 3/2, 1.5। এই ঘরে লিখবো 1.5। আচ্ছা, এবার কি ছিল? রিপেয়ারের পরে কি ছিল আমাদের? রিপেয়ার হয়ে গেল, ট্যাক্স হয়ে গেছে। ডিজেল কনজাম্পশন লিখো, ডিজেল কনজাম্পশন। তো ডিজেল কনজাম্পশন কি বলছে? 10 কিলোমিটার পার লিটার। ঠিক আছে, 1 লিটার ডিজেল দিয়ে তুমি 10 কিলোমিটার জার্নি করতে পারবে। ঠিক আছে, মানে 1 লিটার দিয়ে তুমি ডিজেল কেন 10 কিলোমিটার যেতে পারবে। ঠিক আছে, তো এবার 1 লিটার ডিজেলের দাম কত? 100 টাকা। 1 লিটার ডিজেলের দাম 100 টাকা। তার মানে কি বলতে পারি? 10 কিলোমিটার যেতে, এখানে আমি রাফটা দেখিয়েছি, 10 কিলোমিটার যেতে তোমার 1 লিটার তেল লাগে। তো তোমাকে যেতে, তুমি যখন গাড়িতে ট্যাঙ্কিটা ফুল করবে, তুমি কি জানো 2,000 কতটা প্যাসেঞ্জার উঠবে? জানো না। তোমাকে গাড়ি ফুল করতে হবে, ট্যাঙ্কি ফুল করতে হবে। তা 2,500 কিলোমিটার যেতে কতটা তেল লাগবে? তাই 1/10 ইন্টু 2,500, মানে 250 লিটার তেল লাগবে। আর এক এক লিটার তেলের দাম কত করে? 100 টাকা। ঠিক আছে, তাহলে 250 ইন্টু 100 এখানে দেখিয়ে দিলাম। কি করলাম? 250 ইন্টু 100, এত টাকা খরচা হচ্ছে পুরো এক মাসে। এটাকে 2,000 দিয়ে ভাগ করে, ব্যাস হয়ে গেল। 250 ইন্টু 100 ডিভাইডেড বাই 2,000 কত হচ্ছে? 12.5। আর কি আছে দেখে নিই আমরা। ডিজেল হয়ে গেল। অয়েল অ্যান্ড আদার সানডিস, এখানে কি বলছে? 100 কিলোমিটার যে 2,000 টাকা খরচা হয়, তাহলে 1 কিলোমিটার যদি খরচা হয় কত? 2,000 বাই 100। কিন্তু তেল ভরতে হবে পুরো 2,500 কিলোমিটারের জন্য। করে যেটা বেরোবে সেটাকে 2,000 দিয়ে ভাগ করবো। এগুলো মেন ক্লাসে আগে বহু করানো আছে। 2,000 টাকা
বাই 100 ইন্টু 2500 করে যেটা বেরোবে সেটাকে 2000 দিয়ে ভাগ করি, কত বেরোচ্ছে? 25 টাকা। এখানে লিখে দাও 25 টাকা। অয়েল অ্যান্ড আদার সানডিস 25 টাকা। আর একটাই বাকি ছিল ডেপ্রিসিয়েশন, ব্যাস এটা করলেই ফর্মুলা, মানে এটা করলেই শেষ হয়ে যাবে অঙ্কটা। ডেপ্রিসিয়েশন বের করার ফর্মুলা কি আমরা জানি? কস্ট বাই লাইফ। তাহলে দেখো ট্যাক্সি কিনতে কত টাকা খরচা হয়েছিল, দেখি ট্যাক্সির দাম কত ছিল। ট্যাক্সির দাম 7.5 অনেক টাকা, 7.5 লাখ টাকা ট্যাক্সির দাম, আর লাইফ ছিল 2.5 লাখ কিলোমিটার। কস্ট বাই লাইফ করতে বলেছিল, 7.5 লাখ বাই 2.5 লাখ, তো লিখবো না 2.5 লাখ পুরো লাইফ এত কিলোমিটার ট্যাক্সি রান করে, কিন্তু প্যাসেঞ্জার নিয়ে রান করে কত? 20% প্যাসেঞ্জার নিয়ে রান করছিল। তাহলে 2.5 লাখের থেকে 20% বাদ দাও, কত হচ্ছে? 2.5 লাখ থেকে 20% বাদ দিলে 2 লাখ। 7.5 লাখ ভাগ বলি তো হচ্ছে 3.75 হয়ে গেল। কত পার কিলোমিটার দরকার বেরিয়ে গেল। ঠিক আছে, শেষ, অঙ্ক শেষ। যোগ করে দাও, অঙ্ক শেষ হয়ে গেছে। যেটা বেরোবে তাকে বলে অপারেটিং কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার। দেখো অপারেটিং কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার, 65 প্লাস 1.5 প্লাস 12.5 প্লাস 25 প্লাস 3.77 কত হচ্ছে? 107.75। এটা হলো আমাদের অ্যান্সার। শেষ, অঙ্কটা শেষ হয়ে গেল।